উৎসব 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 শেষ। বিগত কয়েকটা সপ্তাহ ধরে আমাদের যে উন্মাদনায় কাটছিল তা আস্তে আস্তে শান্ত হয়ে আসছে। এবার অনুবাদের কাজ শেষ, চরিত্রাভিনয় শেষ, এডিটিং শেষ। অবশেষে আপনাদের সামনে প্রস্তুত শার্লক উপন্যাস দ্য সাইন অফ ফোরের অন্তিম পর্ব। হোমসের বিশ্লেষণ ক্ষমতা ও প্রখর বুদ্ধির হাতকড়ায় বন্দী হয়েছেন জোনাথন স্মল। আগ্রা ট্রেজারের বাক্স পাওয়া গিয়েছে, তবে ফাঁকা অবস্থায়। কোথায় গেল সেই রত্নরাজি? তার ওপর জোনাথন স্মলের অধিকার ঠিক কতটা? কিভাবেই বা তা ফিরে পাওয়া সম্ভব? সব আজ জেনে যাবেন। তারপর আর কি? রহস্যের জবনিকা পতন। আসুন তবে শুনে নেওয়া যাক দ্য সাইন অফ ফোরের পঞ্চম তথা অন্তিম পর্ব। অনেক পরিশ্রম করেছেন হোমস ওয়াটসন, এবার তাঁদেরও একটু বিশ্রাম প্রয়োজন। বাক্সটা ফাঁকা, অন্তঃসার শূন্য। গয়না বা রত্নের সামান্য একটা টুকরোও সেখানে পড়ে নেই। অনেকক্ষণ থম মেরে দাঁড়িয়ে থাকার পর আস্তে আস্তে মাথাটা পরিষ্কার হতে লাগলো আমার। ওই বাক্সটার প্রতিটা লোহার দেওয়াল প্রায় ইঞ্চি খানেক মতো মোটা, আকারেও এত বড়। পুরোটা সলিড মেটালের তৈরি, সেই জন্যেই তবে অত ভারী লাগছিল। আমার ঘোরটা হঠাৎ কেটে গেল মিস মর্স্টনের কণ্ঠস্বরে। বড় শান্তভাবে তিনি বললেন, কিছু নেই তো ডক্টর ওয়াটসন, ফাঁকা তো বাক্সটা। ওর কথাগুলো যেন তীরের মতো আমার কানে এসে লাগলো। তারপর বুঝতে পারলাম আমার মন থেকে একটা পাষাণ ভার ধীরে ধীরে যেন নেমে যাচ্ছে। ওই আগ্রা ট্রেজার এতক্ষণ বাক্সে নয়, আমার মনের মধ্যে চেপে বসেছিল। সে আমায় মুক্তি দিয়েছে আজ। হ্যাঁ, আমি জানি আমি খুব খারাপ, আমি অত্যন্ত স্বার্থপর, কিন্তু এখন এই মুহূর্তে আমার সমস্ত সত্তা একটাই কথা বলে চলেছে। আমাদের মধ্যে যে সোনার শেকলটা ছিল সেটাই একটু আগেই ঝনঝন করে ভেঙে গেছে। আমার মুখ থেকে একটাই কথা বেরিয়ে এলো, থ্যাংক গড। চকিতে আমার দিকে ঘুরে তাকালেন মিস মর্স্টন। ওর চোখে একটা দুষ্টুমি মাখা হাসি। কি বললেন ডক্টর ওয়াটসন? মুখ ফসকে তীর যখন একবার বেরিয়ে গেছে, নিজেকে আর থামানোর চেষ্টা করলাম না। এক হাতে টেনে নিলাম মেরির হাতটা। উনি হাতটা ছাড়িয়ে নিলেন না। ওকে নিজের কাছে টেনে এনে বললাম, মেরি, এই প্রথমবার আমার মনে হলো আপনি আমার হলেও হতে পারেন। সামান্য সম্ভাবনা অন্তত আছে। আমি আপনাকে ভালোবাসি মেরি, কিন্তু আপনাকে কখনো বলতে পারিনি। বারবার আমাদের মধ্যে চলে এসছে আপনার ওই আগ্রা ট্রেজার। আজ অন্তত আমার মনের কথাটুকু তো আপনাকে বলতে পারলাম। সেই জন্যই ঈশ্বরকে ধন্যবাদ দিলাম আমি। মেরি আমার আরও কাছে এগিয়ে এলেন। তারপর আমার কানের কাছে মুখ রেখে বললেন, তাহলে আমারও তো ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া উচিত। বুঝতে পারলাম মেরি রাজার ঐশ্বর্য হারিয়েছেন হয়তো, তবে অন্য এক সর্বশক্তিমান রাজার কল্যাণে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঐশ্বর্য আজ আমার ঘরে এসছে। আমাদের ইন্সপেক্টরটি বড়ই ধৈর্যশীল বলতে হবে। সেই তখন থেকে ঠায় আমার অপেক্ষায় গাড়িতে বসেছিলেন। আমি ফিরে গিয়ে ওকে খালি বাক্সটা দেখাতেই বেচারার চোখ মুখ কালো হয়ে গেল। আজ আপনাদেরও গেল আর আমারও গেল। গুপ্তধন উদ্ধার হলে আমি আর স্যাম ব্রাউন দুজনেই আজ আপনাদের সাহায্য করার জন্য 10 পাউন্ড করে পেতাম আর কি। এখন যখন বাঁশি নেই আর বাঁশির আশা। আহা, দেখুন মিস্টার শোল্টো কিন্তু খুব ধনী মানুষ। গুপ্তধন উদ্ধার হোক না হোক তিনি নিশ্চয়ই আপনাদের পুরস্কার দেবেন। আমার কথা ইন্সপেক্টর খুব বেশি ভরসা পেলেন বলে মনে হলো না। দুপাশে ঘাড় নেড়ে বললেন, কিন্তু
ব্যাপারটা ভালো হলো না। মিস্টার জোন্স কীভাবে রিয়্যাক্ট করবেন কে জানে। আমি যখন বেকার স্ট্রিট পৌঁছলাম, হোমস আর মিস্টার জোন্স সবে জোনাথন স্মলকে নিয়ে ফিরেছেন। ওদের প্ল্যানে চেঞ্জ হয়েছিল একটু। আগে থানা ঘুরে তারপর এখানে এসছেন ওরা। আমি মিস্টার জোন্সকে খালি বাক্সটা দেখাতে উনি খানিকক্ষণ ফ্যালফ্যাল করে আমার মুখের দিকে চেয়ে রইলেন। হোমসের চোখ মুখ কিন্তু সম্পূর্ণ নির্বিকার। জোনাথন স্মল হোমসের বিপরীতে একটি চেয়ারে সোজা হয়ে বসেছিল, ওর বাঁ পায়ের ওপর কাঠের পাটাকে তুলে। সে উঁকি মেরে বাক্সটা দেখল একবার, তারপর নিশ্চিন্তে চেয়ারে গা এলিয়ে দিয়ে হঠাৎ হো হো করে হেসে উঠল। জোন্স এবার তেলে বেগুনে জ্বলে উঠলেন। ও, এ তবে তোমার কীর্তি। আবার কার? ওগুলো আমি এমন জায়গায় পাঠিয়ে দিয়েছি যে খুঁজে খুঁজে মরে গেলেও আর পাবেন না। ওগুলো সব আমার জিনিস। আমি যখন ভোগ করতে পারিনি, অন্য কাউকেও করতে দেব না। ওগুলোর ওপর শুধু আমাদের 4 জন জেল খাটা কয়েদির অধিকার আছে, আর কারণ না। আমি যা করেছি, যতটা আমার নিজের জন্য করেছি, ঠিক ততটাই আমার সঙ্গীদের জন্য করেছি। অন্তত আমি যতদিন বেঁচে থাকবো, দ্য সাইন অফ 4-এর অস্তিত্ব ততদিন থাকবে। আমি নিশ্চিত আমার জায়গায় ওরা থাকলে ওরাও এটাই করত। আমাদের অত কষ্টের জিনিস শোল্টো বা মস্টার্নের বাড়ির লোকের হাতে যাওয়ার আগে ওগুলোকে ছুঁড়ে ছুঁড়ে থেমসের জলে ফেলে দিত। আখমাতের সর্বনাশ তো আমরা ওদের বড় লোক করবো বলে করিনি স্যার। বাক্সের চাবি যেখানে আছে, ওই টোঙা বামন যেখানে আছে, ঠিক সেখানেই আছে আপনাদের সাধের ট্রেজার। যখনই দেখেছি আপনারা আমার পিছু নিয়েছেন, ওগুলোর ব্যবস্থা আমি করে ফেলেছি। তাহলে এত কাঠখড় পুড়িয়ে আপনাদের খুব একটা লাভ হলো না, বলুন স্যার? জোন্স দাঁতে দাঁত চেপে বললেন, ছকবাজি করার জায়গা পাওনি না? অত ধন সম্পদ তুমি জলে ফেলে দিয়েছো। ফেললেই তখন পুরো বাক্স সমেত ফেললে না কেন? সেই বাক্স শুদ্ধ ফেলি আর আপনারা সুরসুর করে সেটা তুলে নিয়ে আসুন। বিশ্রী একটা মুখভঙ্গি করে উত্তর দিল স্মল। ওইভাবে আমার পিছু নেওয়ার বুদ্ধি যে লোকের মাথায় এসেছে, জল থেকে বাক্সটা তোলার সামান্য বুদ্ধি তার মাথায় আসবে না তা তো হতে পারে না স্যার। থেমসের অন্তত মাইল 5 জায়গা জুড়ে ছড়িয়ে আছে রত্নগুলো। আপনাদের ক্ষমতায় কুলোলে আনুন খুঁজে। যদিও সত্যি বলতে এরকম কোনো প্ল্যান আমার ছিল না। আপনাদের ওইভাবে তাড়া করতে দেখেই স্যাট করে মাথায় রক্ত চড়ে গেল। যাকে তাই নিয়ে আমার কোনো আফসোসও নেই। জোনাথন স্মল জীবনে অনেক কিছু পেয়েছে, তেমনি অনেক কিছু হারিয়েওছে। তবে যেটা একবার হারিয়ে ফেলেছে, তার জন্য কখনো পা ছড়িয়ে কাঁদতে বসেনি। বিষয়টা কিন্তু হাসি মজা করে উড়িয়ে দেবার মতো ছোটোখাটো কিছু নয় স্মল। তুমি এরকম একটা কাণ্ড না ঘটিয়ে আইনকে সাহায্য করলে আমরাও চেষ্টা করতাম তোমার শাস্তি যতটা সম্ভব মকুব করতে। কে 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 আইন দেখাচ্ছেন? আপনি আমায় আইন দেখাচ্ছেন? আগ্রা ট্রেজার আমাদের, শুধু আমাদের। আপনাদের আইন সেটা মানে? যাদের ওগুলো পাওয়ার কোনো যোগ্যতাই নেই, আমি ওগুলো তাদের নিতে দিইনি বলে আপনাদের আইনের খুব গায়ে লেগে গেল না? শুনুন তাহলে, আগ্রা ট্রেজার কেন শুধুমাত্র আমার শুনুন। আজ 25টা বছর আমি জ্বর গায়ে জলা জমিতে পড়ে থেকেছি, ম্যানগ্রোভের জঙ্গলে উদয়স্ত খেটে মরেছি, সারা রাত গড়াদে শেকল বাঁধা অবস্থায় থেকেছি, ম্যালেরিয়া জ্বরে হু হু করে কেঁপেছি। কেউ 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 দেখতে আসেনি। অন্যদিকে কালো চামড়ার পুলিশরা আমার সাদা চামড়া দেখে মনের সুখে গায়ের ঝাল মিটিয়েছে। তাও আপনি বলবেন আগ্রা ট্রেজার নাকি আমার নয়? আমি যার জন্য মরতে বসেছিলাম সেগুলো অন্য কেউ ভোগ করবে, এটা সহ্য করতে পারিনি বলে আপনারা আইনের চোখে আমি দোষী হয়ে গেলাম, তাই না? আমি জেলে পৌঁছবো আর আমার টাকায় লোকজন রাজপ্রাসাদে বসে আয়েশ করবে, এর চেয়ে আমি 1000 বার ফাঁসিতে ঝুলতে রাজি আছি। স্মলের মুখ থেকে ভদ্রলোকের মুখোশটা খুলে পড়ে গেছে। অজস্র গালিগালাজের বন্যা বইয়ে তারস্বরে চিৎকার করে চলেছে সে। চোখ দুটো ধকধক করে জ্বলছে রাগে। লোকটাকে এই অবস্থায় দেখে পরিষ্কার বুঝতে পারছি রোগশয্যায় শায়িত মেজর শোল্টোর ওকে থেকে ঘাবড়ে যাওয়া ঠিক কতটা স্বাভাবিক ছিল। হোমস খুব শান্তস্বরে বলল, আস্তে আস্তে।
তুমি বোধহয় ভুলে গেছো তোমার অতীত সম্বন্ধে আমরা কিচ্ছু জানি না। তোমার সঙ্গে সত্যি অন্যায় হয়েছে কিনা বোঝার জন্য আগে পুরোটা আমাদের তোমার মুখ থেকে শোনার দরকার। আপনি খুব সুন্দর করে কথা বলেন স্যার। যদিও আমি জানি আজ আপনি না থাকলে কারো বাপের সাধ্য ছিল না আমার হাতে হাত করা পড়ায়, তাও না, আপনার ওপর আমার কোনো রাগ নেই। বেশ, সব খোলাখুলি বলবো না হয় আপনাদের। শুনতে যখন চেয়েছেন আপনারা, আমার দিক থেকে তো কোনো রাগ ঢাক রাখার কারণই নেই। আমি ঈশ্বরের নামে শপথ করে বলতে পারি, আমি যা যা বলবো সেটার প্রতিটা শব্দ সত্যি। ব্র্যান্ডির গ্লাসটা যদি একটু এদিকে, আসলে অনেক কিছু বলার আছে। মাঝে মধ্যে গলাটা একটু ভিজিয়ে নিতাম। থ্যাংক ইউ। মনে মনে কি যেন বেশ করে গুছিয়ে নিয়ে বলতে শুরু করলো জোনাথন স্মল। হ্যাঁ, আমার বাড়ি ছিল স্যার ওয়ার্সেস্টারে, পার্শ্বরের কাছে। ওখানে স্মলদের নাম করলেই লোকে চিনতে পারে। মাঝে মাঝে আমারও স্বাদ হতো একবার আমার বাড়ির লোকেদের দেখে আসি, তবে জানতাম আমায় দেখলে ওরা খুব একটা খুশি হবে না। ওরা তো আর আমার মতন না, সবাই খুব ভালো মানুষ, চাষবাস করে, চার্চে টার্চে যায় প্রায়। কান্ট্রি সাইডে আমার বাড়ির লোকজনকে সবাই খুব সম্মান টম্মান করে। আমি ছিলাম ফ্যামিলির যাকে বলে ব্ল্যাক শিপ। তো সে যাই হোক, তখন ধরুন 18 বছর বয়স আমার। একটা মেয়েকে নিয়ে হেভি লাফড়ায় ফেঁসে গেলাম। ভালো রকম টাকা পয়সা ছড়িয়ে ব্যাপারটার একটা মিটমাট করে আর বাড়ি ঢুকলাম না। সোজা সৈনিকের চাকরি নিয়ে একটা জাহাজে চেপে ইন্ডিয়া চলে গেলাম। চাকরির জায়গায় উন্নতি হচ্ছে আস্তে আস্তে, কুচকাওয়াজ শিখছি, বন্দুক চালাতে শিখছি। হঠাৎ কি মরতে স্বাদ হলো ওখানে গঙ্গার জলে সাঁতার কাটব। তখন ধরুন আমি মাঝ নদীতে একটা কুমির এসে, স্যার আপনি ডাক্তার না, ওই আপনারা যেমনভাবে ছুরি চালান ওইভাবে একটা কুমির এসে আমার ডান পাটা নিখুঁতভাবে কেটে নিয়ে চলে গেল। আমার পাশে নদীর জল রক্তে লাল, মানে ব্যথা আমার মাথায় উঠেছে। তখন ভয় অজ্ঞান হয়ে গেছিলাম। জ্ঞান যখন ফিরল তখন আমি হাসপাতালে। শুনলাম ডুবেই যাচ্ছিলাম প্রায়। আমাদের কোম্পানি সার্জেন্ট জন হোল্ডার, দুর্দান্ত সাঁতার কাটতো লোকটা, ও আমার ওই অবস্থায় দেখে নাকি জল থেকে টেনে তোলে। 5 মাস পর যখন আমি হাসপাতাল থেকে বেরোলাম তখন আমার পা নেই, চাকরি নেই, খেটে খাওয়ার ক্ষমতাটা পর্যন্ত ঠিকভাবে নেই। মানে আমার অবস্থাটা ভাবতে পারছেন আপনারা? একটা ছেলে, তার বয়স 20ও হয়নি তখন, তার মধ্যে সে একেবারে অপদার্থ হয়ে বসে আছে। কিন্তু আমার ভাগ্যটা ভালো ছিল জানেন তো। ওই অ্যাক্সিডেন্টই শেষে সাপে বড় হলো আমার প্রায় গলায় দড়ি দেওয়ার দশা তখন। হঠাৎ একদিন শুনলাম কে একজন অ্যাবেল হোয়াইট আমার খোঁজ করছেন। তার নীল চাষের জমি আছে, কুলিদের কাজ দেখাশোনা করার জন্য লোক খুঁজছে। তিনি আবার নাকি আমাদের কর্নেলের বন্ধু। আমার অ্যাক্সিডেন্টের খবরটা পাওয়ার পর থেকেই আমার ব্যাপারে খোঁজ খবর নিচ্ছিলেন সব। আমাদের কর্নেলই আমার নাম ওর কাছে রেকমেন্ড করেন। কাজটা করতে হবে ঘোড়ার পিঠে চড়ে, পা নিয়ে সমস্যা হবে না, ঘোড়ায় চাপতে আমার কোনো অসুবিধা হয় না। আমার সব জমিগুলো ওই ঘোড়া নিয়ে ঘুরে 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 দেখতে হবে সবাই ঠিকভাবে কাজ করছে কিনা, কেউ কাজে ফাঁকি মারলে রিপোর্ট করতে হবে, এই সব। ওরা আমায় ভালো টাকা পয়সা দিত, আরামে থাকার জায়গা দিয়েছিল। আমার মনে হতো আর কি চাই, এখানে এই নীল চাষ দেখাশোনা করেই বাকি জীবনটা কাটিয়ে দেব। মিস্টার হোয়াইট খুব ভালো লোক ছিলেন। মাঝে মধ্যে আমার গরিবখানায় আসতেন, আমার সঙ্গে বসে স্মোক করতেন। দেশের বাইরে দেশের লোক পেয়ে আমরা দুজনেই একটু কথা বলে শান্তি পেতাম। তবে ওই আমার ভাগ্য তো কখনো এক রাস্তায় হাঁটে না। হঠাৎ করে মানে স্যার কোনো কথা নেই বার্তা নেই, গোটা ইন্ডিয়া জুড়ে সিপাহী বিদ্রোহ শুরু হয়ে গেল। প্রথম দিকে তো ইন্ডিয়া খুব শান্তিপূর্ণ দেশ ছিল, এই ধরুন আমাদের সারে বা কেন্টের মতো। হঠাৎ করে দেখলাম হাজারে হাজারে ওদের দেশের লোক রাস্তায় নেমে পড়ছে। শান্ত শিষ্ট লোকগুলো প্রত্যেকে ক্ষেপে লাল হয়ে রয়েছে, গোটা দেশে আগুন জ্বলছে।
আপনারা সব লেখাপড়া করা মানুষ, সিপাই বিদ্রোহের কথা নিশ্চয়ই আগে বইয়ে টইয়ে পড়েছেন। আমি তো লেখাপড়া তেমন জানি না, আমি যা বলছি সব আমার নিজের চোখে দেখা। হোয়াইটের প্ল্যান্টেশনটা যেখানে ছিল জায়গাটার নাম মাট্রা, উত্তর পশ্চিম সীমান্তের কাছাকাছি। রোজ রাতেই দেখতাম সিপাহীরা পরের পর বাংলোয় আগুন লাগিয়ে দিচ্ছে। ইউরোপিয়ানরা দলে দলে আগ্রায় পালাচ্ছে। আগ্রা তখনও তাও আমাদের জন্য সেফ। মিস্টার হোয়াইট লোকটা একটু জেদি। উনি বলতেন এসব নাকি লোকে বাড়িয়ে বাড়িয়ে বলে। এই বিদ্রোহের ঢেউ আজকে উঠেছে, কালকে নেমে যাবে, এই নিয়েও তো ঘাবড়ে যাবার কিছু নেই। ওখানকার নেটিভরা তখন ওর ওপরে খেপেছে। উনি সব জানেন, অথচ উনি দিব্যি বাংলোর বারান্দায় বসে ড্রিঙ্ক করছেন, চুরুট ফুঁকছেন। বিপদ ঘাড়ে এসে পড়েছে বুঝেও আমি আর ডসন বলে একটা ছেলে, ও প্ল্যান্টেশনের সব হিসেব টিসেব দেখত, আমরা দুজন মিস্টার হোয়াইটকে ছেড়ে যেতে পারলাম না। ডসনের বউ আমাদের সঙ্গে রয়ে গেল। তারপর একদিন সন্ধে সর্বনাশটা হয়েই গেল। আমায় সেদিন একটু দূরে যেতে হয়েছিল একটা জমি তদারক করতে। ফিরছি ধীরে সুস্থে, সন্ধে হয়ে গেছে তখন। হঠাৎ চোখে পড়ল একটা নালার ধারে দলা পাকিয়ে কি যেন পড়ে আছে। আমি ঘোড়া থেকে নেমে দেখতে গেলাম ওটা। তারপর যা দেখলাম স্যার, আমার শরীরটা মুহূর্তের মধ্যে ঠান্ডা হয়ে গেল। ডসনের বউ পড়ে রয়েছে মাটিতে, সারা শরীরটা কয়েকটা টুকরো করে কাটা, অর্ধেক শিয়াল কুকুরে খেয়ে গেছে। একটু এগিয়ে দেখলাম ডসনও পড়ে আছে মুখ থুবড়ে, মরে গেছে ডসন। ওর হাতে একটা ফাঁকা রিভলভার, ওর সামনে 4 জন সিপাহীর ডেড বডি পড়ে। আমি বিপদ বুঝে ঘোড়ায় চেপে বসলাম। তখনও বুঝতে পারছি না কোন দিকে যাওয়া উচিত। হঠাৎ চোখে পড়ল মিস্টার হোয়াইটের বাংলোর দিকে। দাউ দাউ করে জ্বলছে বাংলোটা, কুচকুচে কালো ধোঁয়া উড়ে আসছে আমার দিকে। আমি তখনও হাঁ করে দাঁড়িয়ে, মিস্টার হোয়াইটকে বাঁচাতে ছুটবো না প্রাণ বাঁচিয়ে পালাবো কিছু বুঝতে পারছি না। দেখতে দেখতে শয়ে শয়ে নেটিভরা ওই পুরা বাড়িটাকে ঘিরে মহানন্দে নাচছে আর চিৎকার করছে। হঠাৎ কয়েকজন আমার দিকে দেখিয়ে কি যেন বলল, সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম আমার প্রায় কান ঘেঁষে অনেকগুলো বুলেট বেরিয়ে গেল। প্রাণপণে ধান ক্ষেতের মধ্যে দিয়ে ঘোড়া ছুটিয়ে দিলাম। থামলাম একেবারে সেদিন রাতে আগ্রায় পৌঁছে। সেবারের মতন বেঁচে তো গেলাম, তবে কদিন পরেই বুঝতে পারলাম আগ্রাও খুব একটা নিরাপদ নয়। সিপাহীগুলো গোটা দেশ জুড়ে ভোমরার মতন ভোঁ ভোঁ করছে। ইংরেজরা মাঝে মাঝে দল বেঁধে তেড়ে যেত, ওদের বুলেটে 2-1 লোক মরত, তারপরে আবার জেকে সেই। ওদিকে লাখখানেক মানুষ থাকলে আমাদের দিকে বড়জোর 100। এভাবে পারা যায় বলুন? আর সব থেকে আফসোসের কথা কি জানেন স্যার, যেখানেই নেটিভরা আমাদের সঙ্গে লড়তে আসছে, হঠাৎ দেখতে পাচ্ছি এদের তো আমরাই বেছে বেছে তৈরি করেছিলাম আমাদের সৈন্যবাহিনীর জন্য। নিজের হাতে এদের ট্রেনিং দিয়েছি, অস্ত্র ধরতে শিখিয়েছি। আমাদের শেখানো যুদ্ধের সমস্ত কৌশল এখন বুমেরাং হয়ে আমাদের দিকেই ফিরে আসছে। আগ্রায় আমাদের সুরক্ষা ব্যবস্থা বলতে ছিল ধরুন 3rd বেঙ্গল ফিউজিলিয়ার্স, কয়েকজন শিখ, কিছু ঘোড়া আর কয়েকটা কামান। আস্তে আস্তে সবাই বুঝতে পারছিল এ যথেষ্ট নয়। তখন শহরের ক্লার্ক আর ব্যবসায়ীদের একটা ভলেন্টিয়ার সৈন্যদল তৈরি হলো। আমি এই কাঠের পা দিয়ে ওদের দলে নাম লেখালাম। শাহগঞ্জে তখন সিপাহীরা এসে জাঁকিয়ে বসেছে। আমরা জুলাই অবধি ওদের ঠেকিয়ে রাখতে পারলাম। তারপর আর হলো না আমাদের দ্বারা, ওরা আগ্রায় ঢুকে পড়ল। সে যে কী অবস্থায় পড়েছিলাম বলে বোঝাতে পারবো না স্যার। প্রত্যেক দিন প্রত্যেক দিক থেকে এক একটা করে খারাপ খবর আসছে, আর আমরা পড়ে গেছি ইন্ডিয়ার পুরো মাঝখানে। আগ্রা লোকেশনটা ম্যাপ দেখলে বুঝতে পারবেন। বিদ্রোহের আগুন যেখানে সব থেকে বেশি করে জ্বলছে, সেই লখনৌ পূবে মাত্র 100 মাইল হবে। সাউথে কানপুর থেকেও মোটামুটি ওইটুকুই ডিস্টেন্স। পালাবো ভেবে যেদিকেই তাকাই সেদিকেই খুন, টর্চার, অরাজকতা। যাব কোথায়? আগ্রাতে ওদের দেশের সব ধর্মের এত মানুষ থাকে যে ওদের মধ্যে আমাদের ওইটুকু সৈন্যদল
লোক হাসানো ছাড়া আর কোনো উপকারে আসছিল না। আমাদের লিডার আমাদের সবাইকে নিয়ে নদী টপকে আগ্রার পুরনো কেল্লায় উঠে গেলেন। এই কেল্লাটার কথা আপনারা জানেন কিনা জানি না, অদ্ভুত একটা জায়গা, আর তেমনি বিশাল বড়। একরের পর একর জমি জুড়ে ছড়িয়ে রয়েছে কেল্লাটা। কেল্লাটার একটা পার্ট দেখে মনে হলো এটা আসল কেল্লাটার অনেক পরে বানানো হয়েছে। সেখানেই আমাদের সৈন্যবাহিনীর সবাইকে, মেয়েদের, বাচ্চাদের রসদ টসদ সব এনে রাখা হলো। তাও অনেকটা জায়গা বেঁচে রইল। তাও তো এই পাটটা আসল কেল্লার কাছে সাইজে কিছুই নয়, তবে ওই দিকটায় কেউ যায় না। সাপ বিচ্ছুর আগ্রা হয়ে রয়েছে, তার উপরে এত বড় বড় হল, ঘোরানো প্যাসেজ, লম্বা লম্বা করিডর। ওখানে একবার গিয়ে পড়লে হারিয়ে যাওয়ার ভালো রকম সম্ভাবনা আছে। তাই আমরাও ওদিকটা ব্যবহার করতাম না। শুধু মাঝে মাঝে মশাল নিয়ে গিয়ে দেখে আসা হতো ওখানে কেউ লুকিয়ে আছে কিনা। কেল্লার ঠিক সামনে দিয়ে নদী বয়ে গেছে, তাই ওদিকটা দিয়ে কেউ ঢুকতে পারবে না। কিন্তু কেল্লার দুই পাশে পিছনে অনেকগুলো দরজা খোলা পড়ে রয়েছে। আমরা সারাদিন দুটো দুর্গ আগলে বসে তো থাকতাম, কিন্তু কতজনই বা আছি। ওই সাইজের একটা বাড়ির সবগুলো দরজা ভালো মতন পাহারা দেব, অত লোক কোথায়? সেই জন্য আমরা কেল্লার ঠিক মাঝখানে একটা পাহারা চৌকি বসালাম, আর প্রত্যেকটা দরজায় একজন করে সাদা চামড়ার লোক আর 2-3টে নেটিভ। পালা করে কাজ করতাম আমরা। আমার পালা পড়তো রাতের দিকে। কেল্লার দক্ষিণ পশ্চিমের একটা ছোট দরজায় আমি আর 2জন শিখ থাকতাম ওখানে। আমাদের বলাই ছিল সামান্য এদিক ওদিক দেখলেই চোখ বন্ধ করে গুলি ছুটতে। গুলির আওয়াজ শুনলেই কেল্লার ভেতর থেকে লোকে ছুটে আসবে। আমাদের যেখানে চৌকি বসছিল দরজাটা সেখান থেকে 200 পা ধরুন। তবে মাঝখানে এতগুলো প্যাসেজ আর করিডর রয়েছে, সত্যি সত্যি লোকজন এসে আমাদের উপরে চড়াও হলে ওরা আমাদের আদৌ কতটুকুনি সাহায্য করতে পারবে সে ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ ছিল। তবে হ্যাঁ, কি জানেন স্যার, ওরা যে আমার মতন একটা প্রায় না চেনা না জানা খোঁড়া লোককে ভরসা করে দায়িত্ব দিয়েছে, এটা ভাবলেই আমার ভয় ডর সব কেটে যেত। ওই পাঞ্জাবি লোক দুটো আর আমি মিলে 2 রাত খুব সতর্কভাবে পাহারা দিতে লাগলাম। লোক দুটো লম্বা চওড়া, বেশ দশাশই চেহারা। নাম মোহাম্মদ সিং আর আবদুল্লাহ খান। এদের লড়ে যাওয়ার ক্ষমতা আমি দেখেছি। চিলিয়ানওয়ালায় এককালে এদের সঙ্গে যুদ্ধ বেঁধেছিল, এখন আমাদেরই দলে এসে জুটেছে। দুজনেই চমৎকার ইংরেজি বলতো, তবে আমার সঙ্গে কথা বলতো না বিশেষ। আমার থেকে একটু দূরে দাঁড়িয়ে সারা রাত দেখতাম ওদের গুরুমুখী ভাষায় গল্প করতে। আমি দরজার ঠিক বাইরেটায় একা দাঁড়িয়ে দেখতাম শহরটায় লক্ষ লক্ষ আলো জ্বলে উঠেছে, নদীর কালো জলটা ঝলমল করছে সেই আলোয়। ড্রাম পেটানোর শব্দ শুনতে পেতাম, সঙ্গে ঘোড়ার খুরের শব্দ, আর আফিমের নেশা করে ওই সিপাহীদের হুঙ্কার, মাঝে মাঝে বন্দুকের আওয়াজ। পরিষ্কার বুঝতে পারতাম বিপদ আমাদের খুব কাছেই আছে। আমাদের চিড়িয়াখানার জন্তুর মতন এই কেল্লায় আটকে রেখে নদীর ওপার থেকে মজা দেখছে। হ্যাঁ, তো যা বলছিলাম, প্রত্যেক 2 ঘন্টা অন্তর চৌকি থেকে একজন এসে প্রতিটা দরজা ঘুরে দেখে যেত সব ঠিক আছে কিনা। তো 2টো রাত তো কেটে গেল, এবার 3 নম্বর রাত। বেশ ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে আকাশে, চারপাশে অন্ধকার ঘুটঘুট করছে। ওই অবস্থায় দরজায় দাঁড়িয়ে থাকতে থাকতে 2 চোখ ঘুমে ঢলে আসছিল আমার। শিখগুলোর সঙ্গে কথা বলার চেষ্টা করলাম, ওরা আমায় পাত্তাও দিল না। রাত 3টের সময় চৌকির লোকটা ঘুরে গেল। একঘেয়েমিটা তাও একটু কাটলো। ভাবলাম আর কি, এরা যখন কথা বলবেই না তখন একটা পাইপ ধরাই। তারপর যেই আমার মাস্কেটটা নামিয়ে রেখে একটা দেশলাই জ্বালাতে গেলাম, মুহূর্তের মধ্যে শিখ 2জন ঝাঁপিয়ে পড়লো আমার ওপর। একজন আমার মাস্কেটটা ছোঁ মেরে তুলে নিয়ে সেটাকে সোজা আমারই কপালে ঠেকালো, আর একজন কোমর থেকে একটা বড় ছুরি বার করে আমার গলায় ধরে হিস হিস করে বলল, একটা টুঁ শব্দ করলে জানে মেরে দেবো, চুপ চুপ একদম। আমার প্রথমেই যে কথাটা মনে হলো সেটা হলো এরাই সিপাহীদেরই লোক,
আমাদের দলে ভিড়েছিল এইভাবে আমাদের ওপর আঘাত হানবে বলে। এবার তার মানে ওই সিপাহীগুলো দলে দলে এখানে ঢুকে পড়বে। এখানে মেয়েরা আছে, কানপুরে মেয়েদের যেমন অবস্থা করেছে ওরা, এখানেও তেমনই করবে। আপনারা স্যার নির্ঘাত ভাববেন আমি বাড়িয়ে বাড়িয়ে কথা বলছি, তাও আমি বলবো, বিশ্বাস করুন, লোকটা আমার গলায় ছুরি ঠেকিয়ে রেখেছে, তাও মনে হলো নিজের সবটুকু দিয়ে জোরে একবার চেঁচাই। জীবনের শেষ চিৎকার হলে হবে, যদি কেউ চৌকি থেকে ছুটে আসে। আমার গলায় ছুরিটা ধরে লোকটা বোধহয় আমার মতলব আন্দাজ করতে পেরেছিল। ঠিক সেই রকমই ফিসফিসিয়ে বলে উঠল, দুমদাম চিৎকার করে ঝামেলা বাড়িও না সাহেব, এই কেল্লা যথেষ্ট নিরাপদ। ওই কুত্তার বাচ্চা সিপাহীগুলো এদিকে ঘেঁষতে পারবে না। লোকটার গলা শুনে মনে হলো মিথ্যে বলছে না। অবশ্য বললেই বা আমার তেমন কি বা করার আছে। লোকটার বাদামি চোখ দুটোর দিকে তাকিয়ে বুঝেছি চিৎকার তো বহুদূর আমার গলা দিয়ে একটা শব্দ বেরোলেই আমায় ফালাফালা করে রেখে দেবে। তার থেকে কি চায় এরা, শোনাই যাক না। যে লোকটা আমার গলায় ছুরি ধরেছিল ওর নাম আব্দুল্লাহ খান। দুজনের মধ্যে এর চেহারাই বেশি বড় সড়ো। আবার বলল, মন দিয়ে শুনে নাও সাহেব, এখন তোমার কাছে দুটো রাস্তা, হয় আমাদের দলে আসবে নয় মরবে। তো কি চাও বলো, ভেবে তাড়াতাড়ি বলো। হয় তোমাদের ক্রস ছুঁয়ে প্রতিজ্ঞা করো আজ থেকে তুমি আমাদের একজন, নইলে 2 মিনিটের মধ্যে ওই নদীর জলে তোমার বডি ভাসবে। বলো বলো সাহেব, বলো, বাঁচার মতো করে বাঁচবে না মরবে? ঠিক 3 মিনিট সময় আছে। হ্যাঁ, ঠিক 3 মিনিট সময় আছে তোমার হাতে। তাড়াতাড়ি যা বলার তাড়াতাড়ি বলো। আমি বললাম, আরে বলবোটা কি, তোমরা কি চাও সেটাই তো বলনি এখনো। তবে একটা কথা, যদি কেল্লা দখল করতে চাও তাহলে তোমাদের আমার লাশের ওপর দিয়ে যেতে হবে। নাও, চালাও ছুরি। আরে কেল্লা না, তোমার জাত ভাইরা কিসের জন্য আমাদের দেশে এসেছে সাহেব? বড় লোক হতে তো। তোমাকেও আমরা সেরকম বড় লোক করে দিতে চাই। আজ রাতে যদি আমাদের সঙ্গে থাকো, এই খঞ্জরের দিব্যি, শিখের জওয়ান কখনো মিথ্যে হয় না। আজকে লুটের মাল যা হবে তার 4 ভাগের 1 ভাগ তোমায় দেব। হ্যাঁ হ্যাঁ, তার 4 ভাগের 1 ভাগ তোমার। বলো বলো, রাজি? কিন্তু লুট করবেটা কি? বড় লোক হতে আমারও কোনো আপত্তি নেই, তোমাদের সাহায্য করতেও নেই, কিন্তু হচ্ছেটা কি সেটা তো বলো। আগে বাপ মায়ের নামে, তোমার ধর্মের নামে শপথ করে বলো, যাই হয়ে যাক না কেন তুমি কখনো আমাদের বিপক্ষে যাবে না। তারপরই না হয় সব বলবো। বেশ, আমি তাই শপথ করলাম। আমার শুধু একটাই শর্ত, কেল্লার কোনো ক্ষতি করা চলবে না। হবে না ক্ষতি কেল্লার, আর আমরা যা পাবো তাতে আমাদের 4 জনের মধ্যে সমান ভাগে ভাগ হবে। আমিও শপথ নিলাম। 4 জন কেন, আমরা তো 3 জন। দোস্ত আকবর আছে আমাদের দলে, ওকে ওর ভাগ দিতে হবে। বেশ বেশ, ওরা আসতে এখনো দেরি আসে একটু। তোমায় পুরো ব্যাপারটা খুলে বলি ততক্ষণ। মোহাম্মদ সিং, তুমি যাও, গেটে গিয়ে দাঁড়াও, ওদের দেখতে পেলেই ইশারা করবে। বেশ সাহেব, দেখো দেখো, তুমি ফিরিঙ্গি, তোমাদের কথার দাম আছে আমি জানি, তাই তোমায় ভরসা করে সব বলছি। তো শোনো, ওই উত্তর সীমান্তের দিকে একটা রাজার খোঁজ পেয়েছি, বুঝলে? লোকটার রাজত্ব বলতে তেমন কিছু নেই, তবে মাল করি প্রচুর। কিছুটা বাপ ঠাকুরদার থেকে পেয়েছে, আর কিছুটা নিজেই জোগাড় করে নিয়েছে। টাকার কুমির পুরো, হাত দিয়ে 1 ফোঁটা জলও গলে না, মহা শয়তান লোক। তলে তলে কোম্পানি আর সিপাহী সবার সাথেই ভাব রেখেছে ও। তো তার ধারণা হচ্ছে এই দেশ থেকে তোমাদের, মানে সাদা চামড়ার লোকেদের পাট উঠাবে এবার। চারিদিকে যা দেখছে ঠেকছে তাতেই আর কি এসব ভেবেছে। তো চারিদিক যেরকম গরম হয়ে উঠেছে, লোকটার বুদ্ধি আছে। ও বুঝতে পেরেছে যে কোনো দিন ওর টাকা দেখে 2 দলই ওর উপর ঝাঁপাতে পারে, সে ও যতই ওদের তেল দিয়ে চলুক না কেন। এবার
উপায় হলো নিজের গোটা সম্পত্তিকে 2 ভাগে ভাগ করে দেওয়া। অন্তত অর্ধেক সম্পত্তি বাঁচবে তাতে। হ্যাঁ, সেই জন্য বুদ্ধি বের করেছে। সোনা রূপো যা আছে সব ওর সিন্ধুকেই তালা বন্ধ করে রেখে দেবে। আর আর খুব দামি কিছু মুক্ত আর অনেকগুলো দামি দামি পাথর একটা লোহার বাক্সে ভরে একটা বিশ্বাসী চাকরকে ব্যবসায়ী সাজিয়ে তার হাত দিয়ে আগ্রার এই কেল্লায় পাঠিয়ে দিচ্ছে। তারপর পরিস্থিতি ঠিক হলে আবার এখান থেকে নিয়ে যাবে। মানে হলো গিয়ে, যদি সিপাহীরা জিতে এই কেল্লা দখল করে, ওর সোনা দানা ওরই রইল। ওই রত্নের বাক্স পেলে ওরা আর ওর দিকে ফিরেও তাকাবে না। আর তা যদি না হয়, যুদ্ধে যদি কোম্পানি জেতে ওর সম্পত্তি সিজ করে, তাহলে ওই রত্নগুলো ওর রইল। এইভাবে ভাগ বাটোয়ারা সব করে লোকটা এখন সিপাহীদের মদত দিচ্ছে, কারণ ওর ধারণা যুদ্ধের শেষমেশ ওরাই জিতবে। হ্যাঁ, যুদ্ধের শেষমেশ ওরাই জিতবে, এটাই ও ধারণা করে নিয়েছে। এবার তুমি বলো সাহেব, এরকম একটা ধড়িবাজ নেমোখারাম লোককে বোকা বানিয়ে যদি আমরা ওই ধনসম্পত্তিগুলোর দখল নিই, সেটা কি খুব অন্যায় হবে? আমি কিছু না বলে চুপচাপ শুনে যেতে লাগলাম। আব্দুল্লাহ খান বলতে লাগলো, ওই ব্যবসায়ী সাজা লোকটা, মানে ওই চাকরটা আর কি, আকমাত নাম নিয়ে আগ্রায় ঢুকে পড়েছে। খবর আছে কেল্লার দিকেই আসছে এখন। আমার এক পাতানো ভাই, ওই দোস্ত আকবর যার কথা বলছিলাম, সে লোকটাকে ভুলিয়ে ভালিয়ে ওর পেট থেকে সব কথা বার করে ওর সঙ্গেই জুড়ে গেছে। লোকটাকে বলেছে ওকে ঠিক কোনো রাস্তা দিয়ে কেল্লায় ঢুকিয়ে নেবে। এবার কোন রাস্তা সে তুমি বুঝতেই পারছো। এখনই এসে পড়বে ওরা। মোহাম্মদ সিং ওদের দেখতে পেলেই জানাবে। দেখো সাহেব, এদিকটায় এখন আর কেউ আসবে না, কোনো ঝঞ্ঝাট হবে না। কাল সকালে আকমাতের লাশ পাওয়া যাবে, কিন্তু ওর সঙ্গে কি ছিল কেউ কোনোদিনও জানবে না। ততক্ষণে সেসব আমাদের 4 জনের মধ্যে ভাগ হয়ে যাবে। সাহেব, এইবার বলো, রাজি তো তুমি? হ্যাঁ স্যার, যতদিন এই জোনাথন স্মল ওয়েস্টেশারের একটা ছাপোষা ছেলে ছিল, আপনাদের মতো ও বিশ্বাস করত মানুষের প্রাণের দাম অনেক। তবে সেদিনের জোনাথন স্মল অনেক আলাদা। চারপাশে আগুন দেখে দেখে, রক্তের গন্ধ পেয়ে পেয়ে গোটা মানুষটাই বদলে গেছে। মৃত্যুর সঙ্গে যার সকাল বিকেল দেখা করার অভ্যেস হয়ে গেছে, তার কাছে আর এমন কি। মরুক ওই শালা আকমাত, আমার তাতে কিচ্ছু যায় আসে না। কিন্তু ওই সম্পত্তির ভাগ আমার চাই। ওই নিয়ে আমি দেশে ফিরে যাব। যারা ভাবতো আমার দ্বারা কিচ্ছু হবে না, তাদের সামনে গিয়ে মুঠো মুঠো করে মোহর ছড়াবো। ততক্ষণে আমি নিজের মন তৈরি করে ফেলেছি। তবে সে তো আব্দুল্লাহ খান জানে না। সে ভেবেছে আমি তখনও সিদ্ধান্ত নিতে পারিনি। সে আমায় বিষয়টার গুরুত্ব বোঝানোর জন্য আরো জোরদার চেষ্টা লেগে পড়ল। ভেবে দেখো সাহেব, এই লোক যদি একবার ওই অবস্থায় তোমার জাত ভাইদের হাতে পড়ে, হয় গুলিতে মরবে, নয় ফাঁসিতে ঝুলবে। মাঝখান থেকে অতগুলো দামি দামি জিনিস চলে যাবে কোম্পানির পেটে। তার চেয়ে ওকে নিকেশ করার দায়িত্ব যদি আমরা নিই, কারোর বেশি তো কোনো ক্ষতি হবে না। শুধু আমরা 4 জন মানুষ বাকি জীবনটা রাজার হালে কাটিয়ে দেব। হ্যাঁ, কাক পক্ষীতেও টের পাবে না এখানে কি হলো। এবার বলো সাহেব, তুমি আমাদের দলে আছো, না তোমার কোনো একটা ব্যবস্থা করে ফেলতে হবে? বলো বলো। আছি, আমি মনে প্রাণে তোমাদের একজন হলাম। সাব্বাস সাব্বাস। একগাল হেসে আমার হাতে আমার বন্দুকটা ধরিয়ে দিল আব্দুল্লাহ খান। বন্ধু যখন হলে সাহেব, তোমায় পুরোপুরি বিশ্বাস করলাম। বিশ্বাসের দামটা দিও। যাক, আপাতত আর কোনো কাজ নেই। এখন শুধু আমার ভাইয়ের ওই ছদ্মবেশী লোকটার জন্য অপেক্ষা। তোমার ভাই জানে পুরো প্ল্যানটা? প্ল্যানটা ওরই করা, মাথা পুরোটাই ও খাটিয়েছে। আমরা শুধু প্ল্যান মেনে কাজটা করে যাচ্ছি। চলো চলো চলো, এখানে বসে থেকে কাজ নেই। আমরা মোহাম্মদ সিং এর সঙ্গে দরজায় গিয়ে দাঁড়াই। তখন বর্ষার সবে শুরু। আবার ঝমঝম করে বৃষ্টি আরম্ভ হয়েছে বাইরে। কালো মেঘ আকাশে।
ভালো করে কিছু দেখাও যাচ্ছে না। কেল্লার এদিকটায় পরীক্ষা কাটা, কিন্তু জল প্রায় শুকিয়ে গেছে, হেঁটে পার হওয়া যায়। এরকম একটা জায়গায়, এরকম একটা পরিবেশে আমি দাঁড়িয়ে আছি। আমার সঙ্গে দুটো লোক, যারা একটু পরে একজনকে খুন করবে। আমার মনের অবস্থা যে ঠিক কি ছিল আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। হঠাৎ চোখে পড়ল পরীক্ষার ওপারে আবছা একটা লণ্ঠনের আলো দেখা যাচ্ছে। একবার কেল্লার পাঁচিলের আড়ালে অদৃশ্য হয়ে গেল আলোটা, তারপর ওই আবার দেখা যাচ্ছে। এখন আমাদের দিকেই ধীরে ধীরে এগিয়ে আসছে আলোটা। আমি বললাম, ওই তো, ওরাই তো। আব্দুল্লাহ ফিস ফিস করে বলল, তুমি এগিয়ে যাও সাহেব, কোথা থেকে আসছে, কি ব্যাপার সব জিজ্ঞেস করবে। তোমায় দেখলেও সন্দেহ করবে না, তবে দেখবে লোকটা যেন ঘাবড়ে না যায়। ওকে সোজা আমাদের কাছে পাঠিয়ে দেবে, তারপর ওর যা ব্যবস্থা করার আমরা করে নেব। ততক্ষণ তুমি দরজা পাহারা দেবে। হাতের লণ্ঠনটা জ্বালিয়ে নাও। ঠিক লোককে ধরলাম কিনা একবার দেখে নিতে হবে, তাই না? দূরের লণ্ঠনের আলোটা দুলতে দুলতে কাছে গিয়ে আসছে ক্রমশ। পরীক্ষার ওপারে দুটো কালো ছায়ামূর্তি চোখে পড়ছে এখন। আমি ওখানেই দাঁড়িয়ে রইলাম। লোক দুটো কাদা ছপছপ করে কেল্লায় উঠে এলো, দরজার দিকে এগিয়ে আসছে। অনেকটা এগিয়ে এসেছে এইবার। আমি বুটের শব্দ তুলে এগিয়ে গেলাম। হু কামস দেয়ার? ফ্রেন্ডস, উত্তর এলো ওদিক থেকে। আমি লণ্ঠনটা জ্বালিয়ে ফেললাম। একটা জোরালো আলো গিয়ে পড়ল লোক দুটোর মুখের ওপর। সামনের জন একজন লম্বা চওড়া শিখ। জীবনে এত লম্বা লোক আমি কখনো দেখিনি। গাল থেকে দাড়ি নেমে গেছে কোমরবন্ধ অবধি। পিছনের লোকটা ছোটোখাটো, গোলগাল, মাথায় একটা বড় হলুদ পাগড়ি, হাতে শালের নিচে কি যেন লুকোনো রয়েছে। লোকটাকে দেখেই মনে হচ্ছে ভয়ে ঠকঠক করে কাঁপছে। ছোট ছোট চোখে এদিক ওদিক তাকাচ্ছে খালি। ওই গর্ত থেকে বেরিয়ে ইঁদুর যেমন বারবার চারপাশটা দেখে, লোকটাকে দেখেই আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমার এমন একটা গোবেচারা লোককে আমি মরণের মুখে ঠেলে দেব? তারপরই মনে পড়ল ওই ট্রেজারের কথা। মুহূর্তের মধ্যে জোর করে মনটা শক্ত করে নিলাম। লোকটা ততক্ষণে আরও এগিয়ে এসেছে, আমায় দেখতে পেয়েছে। আমি সাদা চামড়ার মানুষ দেখে মনে হলো যেন ওর ধরে প্রাণ এসেছে। পড়ি কি মরি করে ছুটে এলো আমার কাছে, হাঁপাতে হাঁপাতে বলল, সাহেব দোয়াই তোমার, এই বেচারা আকমত সওদাগরকে একটু আশ্রয় দাও। সে রাজপুতানা থেকে আসছি সাহেব, যদি আগ্রার কেল্লায় একটু জায়গা পাই। তোমাদের কোম্পানির সঙ্গে বন্ধুত্ব রেখেছিলাম বলে আমায় মেরে ধরে সিপাহীরা আমার সর্বস্ব কেড়ে নিয়েছে। তবে এখন যেমন তোমার দেখা পেয়ে গেছি, আমি জানি আমায় তুমি বাঁচাবে। সঙ্গে আমার এই জিনিসপত্রগুলো বেঁচে যাবে সাহেব। কি আছে কি তোমার সঙ্গে? একটা লোহার বাক্স সাহেব, আমার পূর্বপুরুষের কিছু স্মৃতিচিহ্ন আছে আর কি। অন্য কেউ এর মর্ম বুঝবে না, তবে আমার কাছে এটা অমূল্য, আমি হারাতে পারবো না। সাহেব তুমি ছেলে মানুষ, এই বয়স্ক লোকটাকে একটু আশ্রয় দাও। কপালের জোরে খুব গরিব লোক আমি নই, তোমায় আমি খুশি করে দেব। হ্যাঁ, সঙ্গে তোমার কোম্পানিকেও, আমি কথা দিচ্ছি। আমি আর লোকটার দিকে তাকাতে সাহস পেলাম না। ওর ওই গোলগাল ভীতু ভীতু মুখটার দিকে তাকাতেই আমার মনে হচ্ছে এরকম একটা লোককে আমি ঠান্ডা মাথায় মেরে ফেলতে পারবো না। তার থেকে যা হওয়ার তাড়াতাড়ি হয়ে যাক। আমি হাত দিলাম, যাও একে ভেতরে চৌকিতে নিয়ে যাও। আমার সঙ্গী শিখ দুজন ওর দুপাশে এসে দাঁড়ালো, আর ওই লম্বা লোকটার পেছনে। নিজের চোখে দেখলাম মৃত্যু মানুষটাকে ঘিরে নিয়ে চলে যাচ্ছে। আমি দরজায় কাঠের মতো লণ্ঠন হাতে দাঁড়িয়ে রইলাম। একটু পরে শুনতে পেলাম পিছনের করিডরটা থেকে ওদের পায়ের শব্দ পাওয়া যাচ্ছে। তারপর থেমে গেল শব্দটা। গলার আওয়াজ পেলাম কয়েকটা, তারপরই প্রচণ্ড জোরে কয়েকটা আঘাতের শব্দ। এবার একটা পায়ের আওয়াজ। কেউ যেন প্রচণ্ড জোরে আমার দিকে ছুটে আসছে। আমি প্যাসেজে লণ্ঠনের আলো ফেললাম,
ওই মোটা লোকটা হাওয়ার বেগে ছুটে আসছে, সারা মুখ রক্তে মাখামাখি, আর ওর পেছনে ছুটে আসছে লম্বা লোকটা, হাতে একটা ছুরি। আমি জীবনে কখনো কাউকে ওই মোটা লোকটার মতন অত জোরে ছুটতে দেখিনি। ধীরে ধীরে দোস্ত একবার পিছিয়ে পড়ছে ওর থেকে। আমি বুঝতে পারছি এই লোকটা যদি একবার প্যাসেজ পার হয়ে খোলা জায়গায় গিয়ে পড়ে, একে ধরা চাপ হয়ে যাবে। একদিকে ওর জন্য আমার খারাপ লাগছে, অন্যদিকে নিজেই নিজেকে বুঝিয়ে চলেছি ওই ট্রেজারের ভাগটা আমার ঠিক কতটা দরকার। চোখের পলকে লোকটার 2 পায়ের মধ্যে আমার হাতের বন্দুকটা ঢুকিয়ে জোরে একটা টান দিলাম। আমি হাওয়ায় প্রায় উড়ে গিয়ে ছিটকে পড়ল। উঠে দাঁড়ানোর চেষ্টাটুকু করার আগেই দোস্ত একবার ঝাঁপিয়ে পড়ল ওর ওপর। লোকটার পিঠে পরপর 2 বার গেঁথে দিল ওর হাতের ভুজালিটা। লোকটা একটু নড়াচড়া করার সুযোগও পেল না, আর এমনকি মুখ দিয়ে একটা শব্দ অবধি বেরোলো না। অবশ্য সেটা হওয়াই স্বাভাবিক, কারণ আমার মনে হয় লোকটা এইভাবে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওর ঘাটটা মটকে গেছিল। ছুরিটা মোড়ার ওপর খাঁড়ার ঘা পড়েছে। স্যার, আপনাদের আমি কথা দিয়েছিলাম সব খুলে বলবো, সবই বলছি। তাতে আপনাদের আইনের খাতায় যদি আমার দোষ আরও বেড়ে যায়, তারপরও আমি করি না। থামল জোনাথন স্মল। হোমসের বানিয়ে দেওয়া হুইস্কির গ্লাসটা এক হাতে তুলে নিয়ে চুমুক দিল একটা। আমি যেন কেমন একটা ঘোরের মধ্যে ছিলাম। লোকটা এতক্ষণ ঠিক কী বলে গেল সেটা এবার পুরোপুরি মাথায় ঢুকতে শুরু করেছে আস্তে আস্তে। বুকের মধ্যে রক্তটা যেন হিম হয়ে গেল। লোকটা শুধু ঠান্ডা মাথায় একটা খুন করেছে তাই নয়, আজ সেই গল্প ফলাও করে বলছে আমাদের। বিন্দুমাত্র অনুশোচনা নেই, অস্বস্তি নেই। এই শয়তানের যত কঠিন শাস্তি হয় ততই সমাজের পক্ষে ভালো। এর প্রতি অন্তত আমার মনে আর কোনো সহানুভূতি নেই। আমার পাশে বসা হোমস আর জোনসের দিকেও খেয়াল করলাম। একবারের জন্য ওদের চোখ সরেনি ওর দিক থেকে। আর ঠিক আমার মতোই ঘৃণার ছাপ ফুটে উঠছে ওই চোখগুলোতেও। স্মল খুব সম্ভবত লক্ষ্য করল সেটা, আর সেই জন্যই ওর কথা বলার ঔদ্ধত্যটা যেন আরও বেশি করে ফুটে উঠল। দেখুন, আমি একবারও দাবি করি না আমি খুব মহৎ কোনো কাজ করে ফেলেছি। তবে আমার জায়গায় দাঁড়িয়ে হয় তুমি ট্রেজারের ভাগ পাবে, নয় তোমার গলায় ছুরি বসবে। এরকম অবস্থায় ঠিক কজন লোক অন্য কিছু করে দেখায় সেটাও আমার খুব জানার ইচ্ছে আছে। আর তারপর লোকটাকে গুলি করার ব্যাপারটা, তো সেদিন ও ওখান থেকে বেঁচে বেরোলে আমি তো মরতাম। ওর সঙ্গে কি করার চেষ্টা হয়েছিল, আর তার থেকেও বড় কথা কেন হয়েছিল সেটা সবাই জেনে যেত। আর তখন মানুষের যা মনের অবস্থা, প্রথমে কোর্ট মার্শাল করা হতো, তারপর আমায় সোজা কুকুরের মতন গুলি করে মারা হতো। মাথায় ঢুকছে আপনাদের? জোন্স বললেন, তুমি বলে যাও। হ্যাঁ, যা বলছিলাম, আমি, আকবর আর আবদুল্লাহ মিলে লোকটার শরীরটা কেল্লার মধ্যে টেনে আনলাম। লোকটা চেহারায় ছোটোখাটো বটে, তবে ওজন ভালো রকম। মোহাম্মদ সিং দরজায় পাহারা রইল। আবদুল্লারা জায়গাটা ঠিক করিয়ে রেখেছিল। সেখানে নিয়ে আসা হলো লাশটাকে। ওই দরজাটা থেকে একটু দূরে একটা প্যাসেজ ঘুরে গেছে, একটা বড় হল ঘরের দিকে। ঘরটার ইটের দেওয়ালটা ভেঙে পড়েছে প্রায়। মাটির মেঝেটা দেখলাম এক জায়গায় বসে গিয়ে নিজে থেকেই বেশ একটা কবর মতন তৈরি করে রেখেছে। সেখানে লাশটাকে নামিয়ে আমরা ভালো করে ওই খসে পড়া ইটগুলো চাপা দিয়ে দিলাম। ব্যাস, কাম তামাম। এবার চললাম ওই ট্রেজারের বাক্সের দিকে। লোকটাকে যেখানে ওরা প্রথমবার অ্যাটাক করেছিল, বাক্সটা সেখানেই পড়েছিল। চাবিটাও সহজেই পাওয়া গেল। বাক্সের হ্যান্ডেলের সঙ্গে একটা সিল্কের দড়ি দিয়ে ঝোলানো ছিল। বাক্সটা খুলে ফেলা হলো। তারপর কি বলবো স্যার, পার্সরে থাকতে ছোটবেলায় গল্পের বই পড়তাম খুব। সেখানে যেমন সেই ডাকাত সর্দারের গুহায় স্তূপ হয়ে হিরেচুনি পান্না পড়ে থাকতো, খানিকক্ষণের জন্য মনে হলো সেই গুহাটাকেই যেন চোখের সামনে দেখছি। মানে
চোখ টোক ধাঁধিয়ে একাকার সব। মনে হচ্ছিল এই পৃথিবীতে এই সোনা হিরেগুলো ছাড়া আর কিছুই নেই। তারপর চোখের খিদে মিটতে একটু ধাতস্থ হয়ে আমরা বসলাম জিনিসগুলো ঘেঁটে দেখতে। 143টা ভালো জাতের হিরে ছিল ওখানে। তার মধ্যে একটা খুব সম্ভবত দ্য গ্রেট মুঘল, পৃথিবীর সব থেকে বড় যে হিরেগুলো আছে এটা তার মধ্যে দ্বিতীয়। তাছাড়া ছিল ধরুন 97টা দুর্দান্ত পান্না, 170টা চুনি, যদিও চুনিগুলো বেশিরভাগই ছোট ছোট। এরপর 40টা কার্বাঙ্কল, 210টা নীলা, 61টা অ্যাগাট, গাদাগুচ্ছের পোখরাজ, বেরিল, ক্যাটসাই, আরও রাজ্যের সব দামি দামি পাথর। তখন সবগুলোর নামও জানতাম না, তবে এতদিনে আমি সব শিখে নিয়েছি ওদের ব্যাপারে সব। তো যাই হোক, এগুলো ছাড়া 300টা খুব ভালো ভালো মুক্ত ছিল। তার মধ্যে 12টা লাগানো ছিল একটা সোনার মুকুটের গায়ে। ভালো কথা, ওই মুকুটটা কিন্তু আমি পাইনি, বাক্সে ছিল না ওটা, বোধহয় আগেই বার করে নেওয়া হয়েছিল। তা যা বলছিলাম, আমরা সবগুলো পাথর গুনে গেঁথে একটা লিস্ট বানিয়ে আবার সেগুলোকে বাক্সে ভরে ফেললাম। সেগুলো আবার দরজায় মোহাম্মদ সিংয়ের কাছে নিয়ে যাওয়া হলো, ওকে দেখানো হলো সব। তারপর আমরা 4 জন আবার 4 জনের সামনে শপথ নিলাম, পৃথিবী উল্টে গেলেও আজ যা যা ঘটেছে এ কথা আমরা ছাড়া আর কেউ জানবে না। সকলে আলোচনা করে ঠিক করা হলো আপাতত একটা ভালো জায়গায় বাক্সটাকে লুকোনো থাক। তারপরে দেশের পরিস্থিতি ঠিক হলে আমরা আবার এসে ওগুলোকে সমান ভাগে ভাগ করে নেব। কারণ দেখুন, এগুলো তো পকেটে ঠিক নিয়ে ঘুরে বেড়াবার জিনিস নয়। আমাদের কাছে এরকম জিনিস দেখলে যে কেউ সন্দেহ করবে, সে আমরা কেল্লাতেই থাকি আর তার বাইরেই যাই। যে ঘরে লাশটাকে পুঁতে দিয়েছিলাম, বাক্সটাও আবার সেখানেই নিয়ে যাওয়া হলো। সেখানে একটা মজবুত দেওয়াল দেখে তার মধ্যে কয়েকটা ইঁট সরিয়ে একটা ফোকর বানিয়ে সেখানে লুকিয়ে রাখলাম বাক্সটা। আমরা সবাই জায়গাটাকে দেখে নিলাম ভালো করে। পরদিন আমি নিজে বাক্সের লোকেশনের 4টে ম্যাপ আঁকলাম আমাদের 4 জনের জন্য। প্রত্যেকের নাম সই করা হলো 4টে ম্যাপের নিচে। 4 জনেই কথা দিলাম, এরপর এবার এই বাক্সটা যখন কাজে লাগবে, হয় 4 জনেরই লাগবে, নইলে কারোর লাগবে না। বিশ্বাস করুন স্যার, আমি বুকে হাত রেখে বলতে পারি, ওদের কাছে করা সেই শপথের একটুখানিও অমর্যাদা করার কথা আমি আমার এই জীবনে কখনো ভাবিনি, আর কখনো ভাবতামও না, কোনো দিনও না। ওয়েল, তারপর সিপাহী বিদ্রোহের কি ফলাফল হলো সেটা আর আপনাদের ফলাও করে বলার কোনো দরকার নেই। উইলসন দিল্লি দখল করলেন, স্যার কলিন্স লখনৌ ছাড়িয়ে নিলেন। ব্যাস, বিদ্রোহের আগুনে ছাই পড়ে গেল। দলে দলে ইংরেজ সৈন্য ভারতে ঢুকতে লাগলো। নানা সাহেব সীমান্ত প্রদেশে গা ঢাকা দিলেন। আগ্রার কথাও তো জানেনি, কর্নেল গ্রেথেডের বাহিনী এসে প্যান্ডিদের সবাইকে তাড়িয়ে ছাড়ল ওখান থেকে। দেশ আস্তে আস্তে শান্ত হচ্ছে, আর আমরা আশায় বুক ভরে দিন গুনছি। আর বেশি দেরি নেই, আর কদিন বাদেই আমরা ওই রত্নের ভাণ্ডার আমাদের ঘরে তুলতে পারবো। শুধু সেদিন আখমাতের মার্ডার কেসে দুমপুরে আমরা 4 জন অ্যারেস্ট না হয়ে গেলেই এখনো সব ঠিক থাকতো, সব ঠিক। যাগে, ব্যাপারটা কি হয়েছিল বলি শুনুন। রাজা কেন আখমাতকে রত্নের দায়িত্ব দিল? কারণ লোকটা রাজার বিশ্বাসী। কিন্তু পূব দেশের লোকেরা জানেন তো স্যার, বড্ড সন্দেহবাতিক হয়। তো রাজা এবার ওর বিশ্বাসী লোকের ওপর নজরদারি করার জন্য আরও একটা বিশ্বাসী লোককে লাগিয়ে দিল। এই দ্বিতীয় লোকটার ওপর অর্ডার ছিল ও আখমাতকে ছায়ার মতন ফলো করবে, একটা মিনিটের জন্য ওকে চোখের আড়াল হতে দেবে না। লোকটা আখমাতের পিছু নিয়ে কেল্লা অব্দি এলো, দেখলো আখমাত দরজা দিয়ে ঢুকে যাচ্ছে। সে বেরোলো না দেখে ও আর এগোলো না, ভাবলো নিশ্চয়ই সে রাতের মতো লোকটা কেল্লাতেই আশ্রয় নিয়েছে। পরের দিনও আখমাতের খোঁজ না পেয়ে ও
ও নিজে কেল্লায় এসে কথা বলে ভেতরে ঢোকার পারমিশন নিল। গোটা কেল্লা খুঁজেও পেল না আহমদকে। তখন কেল্লার সার্জেন্টকে খুলে বলল সবটা। সার্জেন্ট জানালেন আমাদের কমান্ড্যান্টকে। ব্যাস, চারিদিকে হুলস্থুল পড়ে গেল। চিরুনি তল্লাশি করা হলো পুরো কেল্লায়। আহমদের লাশ খুঁজে পাওয়া গেল। তবে কি কপাল আমাদের জানেন, ওই রত্নের বাক্সের খোঁজ কেউ পেল না। আমরা 4 জন অ্যারেস্ট হলাম। আমরা 3 জন সেদিন রাতে যে দরজা দিয়ে আহমদ ঢুকেছে সেখানকার গার্ডে ছিলাম বলে, আর দোস্ত আকবর অ্যারেস্ট হলো ওই 2 নম্বর লোকটা ওকে আহমদের সঙ্গে দেখেছিল বলে। আমাদের ট্রায়াল হয়ে গেল, কিন্তু এবারও রতনের কথা উঠল না। ওই রাজাকে তখন ইংরেজরা দেশের বাইরে ভাগিয়ে দিয়েছে, তাই ওই নিয়ে আর চিন্তা ছিল না। বিচারে আমরা দোষী প্রমাণিত হলাম। ওই 3 জন শিখের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ হলো, আর আমার ফাঁসির। কিন্তু কদিন পর ওরা আমার সাজা কমিয়ে আমাকেও যাবজ্জীবনে দিল। পরিস্থিতিটা ঠিক কতটা অদ্ভুত ছিল বুঝতে পারছেন স্যার? আমরা জানি এখান থেকে একবার বেরোতে পারলে আমরা সোজা একটা করে রাজপ্রাসাদে গিয়ে ঢুকতে পারবো, অথচ সেই বেরোনোর রাস্তাটুকুই জানা নেই আমাদের। সকাল বিকেল একটা করে 2 পয়সার অফিসারের লাথিঝাঁটা খাচ্ছি, জেলের লপসি গিলছি, আর আমাদের 7 রাজার ধন পড়ে রয়েছে ওই ভাঙা কেল্লায়। কেউ তার খোঁজও জানে না। মাথায় আগুন জ্বলতো সবসময় আমার। দেওয়ালে মাথা ঠুকে মরে যেতে ইচ্ছে করতো। অন্য কেউ আমার জায়গায় থাকলে পাগল টাগল হয়ে যেত, কিন্তু আমি শালা বড্ড জেদি। দাঁতে দাঁত চেপে অপেক্ষা করতে লাগলাম। একদিন আমারও সময় আসবে, ঠিক আসবে। সেই সময় একদিন ঠিক এলো, বুঝলেন। ওরা আমায় প্রথমে আগ্রা থেকে মাদ্রাসে পাঠিয়ে দিল, সেখান থেকে আন্দামানের ব্লেয়ার আইল্যান্ডে। এখানে সাদা চামড়ার লোক খুব কম, তাছাড়া আমার আচার ব্যবহারটাও ভালো ছিল। এই জন্য কদিন বাদ থেকে ওরা আমায় একটা ছোটোখাটো সুযোগ সুবিধা দিতে লাগলো। মাউন্ট হ্যারিয়েটের ঢালে হোপটাউনে আমায় একটা ছোট কুঁড়ে ঘরে থাকতে দিয়েছিল। আমি বেশ নিজের মতন করে থাকতাম। এবার অসুবিধেগুলো শুনুন। জায়গাটায় সকাল বিকেল জ্বরে পড়ে লোকে, তার উপর ওখানে সব মাংস খেকো বুনো নেটিভরা থাকে। সভ্য মানুষ দেখলেই ব্লো পাইপের তীর ছোঁড়ে। ওই রকম জায়গায় আমাদের খাল কাটার কাজে লাগানো হতো, চাষবাস করতে হতো, আরও কত রকমের কাজ ছিল। সারাটা দিন ভূতের মতো খাটার পরে সন্ধ্যাবেলায় একটু সময় পেতাম। আমি চেষ্টা করতাম নতুন নতুন জিনিস শিখতে। ওখানকার একজন সার্জেন আমার আগ্রহ দেখে আমায় ওষুধ বানাতে শিখিয়েছিলেন। বেশ মন দিয়ে শিখেছিলাম আমি। তবে এত কিছুর মধ্যেও সবসময় সতর্ক থাকতাম। একটা সুযোগ পেলেই পালাবো। কিন্তু দ্বীপটার 100 মাইলের মধ্যে দ্বিতীয় ডাঙা বলতে কিছু নেই। সুযোগের আশা করাটাও তো ছেলে মানুষই। তো ওই সার্জেন, নাম ডক্টর সোমারটন, বেশি বয়স নয়, ছটপটে হাসি খুশি মানুষ। রোজ সন্ধেবেলায় ওর বাড়িতে আইল্যান্ডের ইয়াং অফিসাররা সব তাস খেলতে আসতেন। ওর বসার ঘরের পাশেই একটা ডাক্তারখানা, নারী, ওখানেই বসে ওষুধ বানাতাম আমি। 2 ঘরের মাঝখানে একটা জানলা। মাঝে মাঝে খুব বিরক্ত লাগলে আমি ডাক্তারখানার আলোটা নিভিয়ে দিয়ে জানলায় দাঁড়িয়ে ওদের খেলা দেখতাম। আমি নিজে তাস খেলতে খুব ভালোবাসতাম, দেখতেও বেশ মজাই লাগতো। ওখানকার নেটিভ ট্রুপের চার্জে ছিলেন মেজর শাল্টো, ক্যাপ্টেন মাস্টার্ন আর লেফটেন্যান্ট ব্রমলি ব্রাউন। ওরা 3 জন আসতেন, কয়েকজন জেল অফিসার আসতেন, আর ডক্টর সোমারটন নিজে থাকতেন। প্রত্যেকেই পাকা জুয়ারি, খেলা জমে যেত প্রতিদিনই। কিন্তু আমি প্রায়ই দেখতাম সৈন্যবাহিনীর ওরা, মানে ধরুন মেজর শাল্টো, ক্যাপ্টেন মাস্টার্ন, ওরা হেরে যাচ্ছেন, জিতছেন সিভিলিয়ানরা। না, খেলায় কারচুপি থাকতো এটা বলছি না। জেলের অফিসাররা এখানে এসে প্রায় পুরো সময়টা তাস খেলেই কাটিয়েছেন। খেলার খুঁটি নাটি সব জানেন এরা। বাকিরা ওদের তুলনায় খানিকটা দায়সারাভাবেই খেলতেন। এই করে করে ভালো রকম গাঁট গচ্চা লেগে যেত ওদের। এদিকে যতই হারেন, খেলার নেশা ততই বাড়ে। সব থেকে বেশি কপাল পুড়ল মেজর শোল্টোর। প্রথম নিজের টাকা বা সোনা বাজি ফেলে খেলতেন। তারপরে শুরু হলো টাকা ধার করার বহর। মাঝে মাঝে যেটুকু যা জিততেন
পরের দিন হেরে গিয়ে পুরোটা আবার খুইয়ে বসতেন। মাঝে মাঝে দেখতাম মুখ কালো করে ঘুরে বেড়াচ্ছেন, মদের নেশায় চুর হয়ে থাকতেন সব সময়। তো এরকমই একদিন রাতে রোজকার মতোই আবার উনি হেরেছেন। আমি আমার কুঁড়ে ঘরে বসে আছি, হঠাৎ দেখতে পেলাম মেজর সল্টো আর ক্যাপ্টেন মাস্টার্ন টলতে টলতে ওদের কোয়ার্টারে ফিরছেন। দুজনের গলায় গলায় ভাব। প্রায় সব সময় দেখতাম কেউ কারো সঙ্গ ছাড়ছেন না। পরিষ্কার শুনতে পেলাম, সব গেল আমার মাস্টার, এবার বিষয় সম্পত্তি যা আছে সব বেচে দিতে হবে। সর্বশান্ত আমি, সর্বশান্ত। ক্যাপ্টেন ওর কাঁধে চাপড় মারলেন একটা। ধুর, এত খারাপ অবস্থাও কিছু হয়নি তোমার। দেখো না আমিও আজ কিভাবে হারলাম। তুমি এর থেকে বেশি আর কিছু কানে এলো না, কিন্তু ওইটুকু কথাতেই মাথায় একটা বিদ্যুৎ খেলে গেল। কদিন বাদে দেখলাম মেজর সল্টো বিচে হাঁটতে বেরিয়েছেন। ছুটে গিয়ে ধরলাম ওকে। স্যার স্যার, আপনার কাছ থেকে একটা অ্যাডভাইস নেওয়া ছিল স্যার। অবাক হয়ে ঠোঁট থেকে চুরুটটা নামালেন মেজর। কি ব্যাপার স্মল? স্যার বলছি, ধরুন আমার কিছু সম্পত্তি লুকোনো আছে, মোটামুটি তার দাম 5 লাখের মতন, আর সেটা আমি নিজে ব্যবহার করতে পারবো না। আমি ভাবছিলাম এটা যদি আমি ঠিকঠাক কারোর হাতে তুলে দিতে পারি, আর তাতে করে যদি আমার শাস্তির মেয়াদটা একটু কমানো যায়। এরকম হতে পারে না স্যার? মেজর যেন বিষম খেলেন। তারপর কোনো রকমে এই ব্যাপারটা চাপা দিয়ে খুব সহজ গলায় জিজ্ঞাসা করলেন, কত কত বললে? 5 লাখ? হ্যাঁ স্যার, ওই রকমই হবে। অনেকগুলো রত্ন আর মুক্ত আছে, ওই রকমই দাম হওয়ার কথা। জিনিসগুলোর হদিশ আছে আমার কাছে, একবার গিয়ে পৌঁছতে পারলেই পাওয়া যাবে। জিনিসগুলো যে আসল মালিক সে তো আর ওটা ব্যবহার করার মতন অবস্থায় নেই, সুতরাং বুঝতেই পারছেন যে আগে জিনিসগুলো হাতে পাবে ওগুলো তারই। বলুন না কাকে দেওয়া যেতে পারে, মানে আমার শাস্তি মকুবের ব্যাপারটা, মানে বুঝতেই পারছেন। অবশ্যই গভর্নমেন্টকে দেওয়া উচিত। হ্যাঁ মানে তাই তো দেওয়া উচিত, তাই না? কথাটা বললেন বটে মেজর, কিন্তু বলার ধরন শুনেই বুঝতে পারলাম ওর মাথাটা আমি এর মধ্যেই চিবিয়ে খেয়ে ফেলতে পেরেছি। আমি আবার বললাম, তাহলে আপনি বলছেন আমি গভর্নর জেনারেলকে সবটা জানাবো? দেখো, তাড়াহুড়ো করে কিছু করতে যেও না, যেন ক্ষতিটা তোমারই হবে। তার চেয়ে আমায় একবার খুলে বলো তো পুরো ব্যাপারটা। কি ঝামেলা পাকিয়ে বসে আছো আমিও শুনি একবার। আমি ওকে একটু অদল বদল করে পুরো গল্পটাই বললাম, শুধু এমনভাবে বললাম যাতে জিনিসগুলো কোথায় আছে তার বিন্দুমাত্র আন্দাজও উনি না পান। আমার বলা যখন শেষ হলো, উনি দেখলাম চুপ করে দাঁড়িয়ে আকাশ পাতাল কি যেন ভেবে চলেছেন। মাঝে মাঝেই যেভাবে ঠোঁট কামড়াচ্ছেন বুঝতে অসুবিধে হলো না মনের মধ্যে কী তোলপাড় চলছে। অবশেষে উনি বললেন, তুমি আমায় বড় চিন্তায় ফেলে দিলে হে। যাক, এই নিয়ে এখন আর অন্য কারোর সঙ্গে কথা বলার দরকার নেই। খুব শিগগিরই আমি আবার যোগাযোগ করে নেব তোমার সঙ্গে। তা যে উনি করবেন সে আমি বেশ জানতাম। হলেও ঠিক তাই। 2 দিন বাদে মাঝরাতে একটা লণ্ঠন হাতে উনি আর ক্যাপ্টেন মাস্টার্ন এলেন আমার কুঁড়েতে। মেজর বললেন, আমায় যা যা বলেছিলে ক্যাপ্টেনকেও আরেকবার বলো তো, উনি তোমার মুখ থেকে শুনতে চাইছেন। আমি আবার পুরোটা মুখস্থ বলে গেলাম। মেজর ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করলেন, দেখো কি বলেছিলাম, সত্যি বলছে বলেই মনে হচ্ছে তো? ক্যাপ্টেন ঘাড় নাড়লেন। মেজর বললেন, স্মল, দেখো যা বলছি মন দিয়ে শোনো। তোমার ব্যাপারটা নিয়ে আমি আমার বন্ধুর সঙ্গে আলোচনা করলাম। এবার জিনিসটা তোমার, তোমার যেভাবে ইচ্ছা তুমি ব্যবহার করবে, যাকে ইচ্ছা দেবে। এখানে সরকার কোনোভাবেই হস্তক্ষেপ করতে পারে না। এবার কথা হচ্ছে জিনিসগুলোর দাম তুমি কত রাখছো। যদি সেই দামে আমাদের পোষায়, ওগুলো আমরাই নিয়ে নিতে চাই। ভেবে দেখবো নেওয়া যায় কি না। খুব শান্তভাবে কথাগুলো বললেন মেজর, কিন্তু আমি পরিষ্কার দেখতে পাচ্ছিলাম উত্তেজনায় লোভে ওর চোখ দুটো চকচক করছে। আমি নিজেও তখন মনে মনে লাফাচ্ছি। তাও ওর মতোই নিজেকে শান্ত রেখে বললাম, আমার তো দাম দেওয়ার কিছুই নেই স্যার। যে অবস্থায় আমি আছি
সেখানে একটা মানুষ ওই জিনিসগুলোর বদলে যা চাইতে পারে, আমিও ঠিক তাই চাইব। আপনারা আমাকে মুক্তি দেবেন, আমার 3 জন সঙ্গীর মুক্তির ব্যবস্থা করে দেবেন, তারপর যা আছে সব 5 ভাগে ভাগ হবে। সেই 5 ভাগের 1 ভাগ আপনারা দুজনে নিজেদের মধ্যে ভাগাভাগি করে দেবেন। 1/5 লাভের লাভ কিছু হবে বলে তো মনে হচ্ছে না। মাথা পিছু 50,000, ভেবে দেখুন, আপনাদের ব্যাপার। কিন্তু তোমায় মুক্তি আমরা কিভাবে দিতে পারি সেসব তো আমাদের হাতে নেই। 100 বার আছে। আপনাদের কি মনে হয় শেষ অবধি না ভেবে আমি আপনাদের এই কথাগুলোকে বলছি? আমার পালানোর পথে বাধা মাত্র 2টো। 1, আমার কাছে নৌকো নেই, আর 2, আমার কাছে রসদ নেই। ক্যালকাটা বা ম্যাড্রাসের দিকে প্রচুর ছোট ছোট ইয়ট পাওয়া যায়, তার একটা আমাকে আনিয়ে দিলেই কাজ চলে যাবে। রাতের মধ্যে রওনা দিয়ে দেবো এখান থেকে, তারপর আমায় ভারতীয় উপকূলের যে কোনো জায়গায় নামিয়ে দিয়েই আপনারা আপনাদের ভাগ পেয়ে যাবেন। এ তো মহা মুশকিল। আরে তুমি তো আবার একা নও, কোথা থেকে আরো 3টে লোক জুটিয়ে রেখেছ, তাদেরও নাকি আবার ছাড়ানোর ব্যবস্থা করতে হবে। হবে, আমি শপথ করে বলছি, ভালো হোক মন্দ হোক যা হবে 4 জনের একসঙ্গে হবে। মেজর বললেন, মোস্টান, এই স্মল কিন্তু এক কথার লোক। যে নিজের বন্ধুদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে না, সে আমাদের সঙ্গেও করবে না। ক্যাপ্টেন মস্টার্ন একটু ভেবে বললেন, একটা বিচ্ছিরি কাণ্ড হতে চলেছে বুঝতে পারছি, তাও ঠিকঠাক টাকা যদি হাতে আসে, এ আর এমন কি। মেজর বললেন, বেশ স্মল, কিন্তু সব কাজ শুরু হওয়ার আগে আমাদের একবার তোমার কথাগুলো যাচাই করে দেখতে হবে। কতটা কি সত্যি বলছো না বলছো এগুলো তো জানতে হবে। আমায় আগে বলো তো বাক্সটা কোথায়? আমি এ মাসেই ছুটি নিয়ে রিলিফ বোটে করে ইন্ডিয়া যাই, একবার দেখে আসি সব ঠিকঠাক আছে কিনা। ওর উত্তেজনায় 1 বালতি জল ঢেলে দিলাম আমি। আরে এত তাড়াহুড়ো কিসে? সবার আগে এই প্ল্যানটা সম্বন্ধে আমার সঙ্গীদের অনুমতি নিতে হবে। ওই যে যা বলেছি, ওই ধনরত্ন সংক্রান্ত যে কোনো কাজে এগোনোর জন্য 4 জনেরই অনুমতি লাগবে। বোকার মতো কথা বলো না, কথা হচ্ছে তোমার সঙ্গে আমাদের। তার মধ্যে কয়েকটা কালো চামড়ার লোককে জড়াচ্ছ কেন? জিনিসগুলো পেলে না হয় দেখা যাবে। ওই সব ওই কালো নীল আমি বুঝি না। যদি বাকিদের মত জোগাড় করতে পারেন তো করুন, নইলে ভুলে যান। ভুলতে ওরা পারবেন না সেটা আমি জানতাম। আমাদের পরের মিটিংটায় মোহাম্মদ সিং, আবদুল্লাহ খান আর দোস্ত আকবরকে নিয়েই বসলো। ওরা 3 জন রাজিও হয়ে গেল। ঠিক হলো, আগ্রার কেল্লার চার্টটা আমরা 2 জন অফিসারের হাতেই 1 কপি করে দিয়ে দেব। বাক্স কোথায় আছে তাও মার্ক করে দেব। মেজর সল্টো আগ্রা গিয়ে আগে নিজে দেখে নেবেন সব ঠিকঠাক আছে কিনা। যদি বাক্সটা পেয়ে যান, সেটাকে ওখানেই রেখে উনি একটা ইয়টের ব্যবস্থা করবেন। সেটা যাত্রাপথের সমস্ত রসদ বোঝাই হয়ে চলে আসবে রাটল্যাট আইল্যান্ড। সেখান থেকে আমরা রওনা দেব, আর মেজর আবার ফিরে এসে নিজের কাজে যোগ দেবেন। তারপর ক্যাপ্টেন মস্টার্ন ছুটির দরখাস্ত করে আগ্রায় এসে আমাদের সঙ্গে দেখা করবেন। সমস্ত ভাগযোগ সেখানেই হবে, আর মিস্টার মস্টার্নের কাছে মেজরের ভাগের জিনিসপত্র দিয়ে দেওয়া হবে। আমরা সবাই নিজের নিজের ধর্মের নামে প্রতিজ্ঞা করলাম, আমরা প্রত্যেকের ব্যাপারে দায়বদ্ধ থাকব। সেদিন সারা রাত জেগে আমি 2টো চার্ট বানিয়ে ফেললাম। তারপর সকালে আমাদের সাইন অফ 4-এর 4টে সই পড়ল কাগজে, অর্থাৎ মাহমদ, আবদুল্লাহ, আকবর আর আমার। স্যার, বুঝতে পারছি আপনারা সবাই খুব ক্লান্ত। এত বড় গল্প শুনতে আর ভালো লাগছে না। বিশেষ করে মিস্টার জোনসের তো বোধহয় আমাকে ফাটকে পোড়ানা অব্দি তর সইছে না। বেশ, আমি যতটা ছোট করে পারি বলছি। স্যার বুঝলেন, ওই শয়তান শোল্টোকে তো আমরা দায়িত্ব দিয়ে ইন্ডিয়া পাঠিয়ে দিলাম। তারপর আর কোনো দিনই ফিরে এলো না। কয়েকদিন বাদে ক্যাপ্টেন মস্টার্ন আমায় একটা মেল বোটের প্যাসেঞ্জার লিস্ট দেখালেন। শয়তানটা নাকি কোনো কাকা মরেছে, সে ওর জন্য কি সব সম্পত্তি রেখে গেছে, তাই ও চাকরিতে ইস্তফা দিয়ে দেশে ফিরে যাচ্ছে। তো সে তো গেল, আমাদের 5 জনকে একেবারে পথে বসিয়ে দিয়ে গেল। ক্যাপ্টেন মস্টার্ন আগ্রায় ছুটলেন, ফিরে এসে খবর দিলেন কেল্লায় কিচ্ছু নেই, সব ভোঁ ভাঁ। ওই সালা স্কাউন্ড্রেল শোল্টো আমাদের একটা কন্ডিশনও ফুলফিল করেনি।
ও শালা রাজা হয়ে গেল আর আমাদের এখন এই দ্বীপে পচে মরতে হবে। সেদিন থেকে স্যার আমার বেঁচে থাকার একটাই কারণ, প্রতিশোধ। দিনের পর দিন ধরে খুব যত্ন করে আমি মনের মধ্যে পুষেছি প্রতিশোধের আগুনটাকে। আইনের আমি পরোয়া করি না, আমার শুধু একটাই স্বাদ তখন, আমি ওখান থেকে বেরোবো, তারপরে শোলটোকে খুঁজে বের করে ওকে নিজের হাতে গলা টিপে মারবো, তারপর আমার গায়ের জ্বালা জুড়বে, তাতে ফাঁসিতে ঝুলতে হলে তাই ঝুলব। প্রতিশোধের নেশা এমনভাবে পেয়ে বসলো যে আগ্রা ট্রেজারের কথাও প্রায় ভুলে গেলাম। স্যার, আমি জীবনে যা করব বলে ঠিক করেছি কারোর বাপের সাধ্য হয়নি সেটা করা থেকে আমাকে আটকায়। কিন্তু এবারের কাজটা করার জন্য আমায় আরও অনেকগুলো বছর অপেক্ষা করতে হলো। একদিন কি হলো জানেন? ডক্টর সোমারটনের সেদিন খুব জ্বর। আমাদের কয়েদিদেরই কয়েকজন দেখি একটা বেঁটে আদিবাসী লোককে ধরে ধরে এই ক্লিনিকে নিয়ে আসছে। লোকটার নাকি মরার সময় হয়ে এসেছে প্রায়, শান্তিতে মরবে বলে বনে গিয়ে বসেছিল। অসম্ভব হিংস্র লোকটা। তাও কি ভেবে আমি নিজেই ওর চিকিৎসার ভার দিলাম। তারপর 2 মাসের মধ্যে সে লোক দিব্যি চাঙ্গা হয়ে হেঁটে চলে বেড়াতে লাগলো। আমার সঙ্গে ভারী ভাব হয়ে গেল। সে আর জঙ্গলে কিছুতেই ফিরতে চায় না, খালি আমার কুঁড়ে ঘরের সামনে ঘুরঘুর করে। আমি আস্তে আস্তে ওর ভাষা বলতে শিখে গেছিলাম, তাতে লোকটার আমায় আরও পছন্দ হয়ে গেল। কথায় কথায় জানতে পারলাম ওর নাম টোঙা। ও নাকি খুব ভালো নৌকা চালায়, ওর নিজের একটা বড় ডিঙি নৌকা আছে। সব গল্প করছিল আমায়। আমি তখন নিশ্চিত এই লোককে আমি আমার জন্য প্রাণ দিতে বললে হাসতে হাসতে দিয়ে দেবে। আর এটাই আমার পালানোর শেষ রাস্তা। ওকে কথাটা বলতেই ও এক কথায় রাজি হয়ে গেল। ঠিক হলো ওখানে একটা পুরনো জেটিতে বিশেষ পাহারা থাকে না, ও ওখানে নৌকো নিয়ে আসবে, আমি নৌকোয় উঠে পড়ব। ওকে বলে দিয়েছিলাম নৌকায় একটু বেশি করে মিষ্টি আলু আর নারকেল যেন এনে রাখে, সঙ্গে লাউয়ের খোলা করে জল। আপনাদের আজকে মন থেকে বলছি স্যার, টোঙার মতন অনুগত বন্ধু, ওর মতন এক কথার মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার। আমার মুখের কথা খসলো কি খসলো না, ও সেদিন রাত্রেই জেটিতে নৌকা নিয়ে চলে এলো। ওদিন ওদিকে পাহারায় মাত্র একটা লোক ছিল, একটা শয়তান পাঠান। লোকটা আমায় দেখলে অপমান করতো, আমায় নিয়ে ঠাট্টা করতো। আমি বদলা নেব তককে তককেই ছিলাম। সেদিন সুযোগটা এসে গেল। মানে ঈশ্বরও চেয়েছিলেন আমি দ্বীপ ছেড়ে যাওয়ার আগে অন্তত এই রাস্কেলটার সাথে শেষ হিসেবটা চুকিয়ে নিই। লোকটা কাঁধে বন্দুক নিয়ে জলের দিকে তাকিয়ে দাঁড়িয়ে, আমি ঠিক ওর পিছনে গিয়ে দাঁড়ালাম। এবার একটা পাথর কুড়িয়ে লোকটার মাথাটা থেঁতলে ঘিলু বের করে দিতে পারলে আমার গায়ে জ্বালা মেটে, কিন্তু তেমন পাথর কোথাও একটা দেখতে পেলাম না। এদিক ওদিক তাকাতে তাকাতেই একটা অদ্ভুত বুদ্ধি খেলে গেল মাথায়। নিচু হয়ে আমার কাঠের পাটা খুলে নিলাম, তারপর এক পায়ে বার 3 লাফিয়ে ওর সামনে গিয়ে চালিয়ে দিলাম কাঠের পাটা। ঠিক তখনই বোধহয় কিছু আঁচ করতে পেয়েই ঘুরে তাকালো। আঘাতটা সপাটে পড়লো ওর মাথার সামনের দিকটায়। রক্ত ঘিলু মেশানো একটা থকথকে জিনিস এসে ছিটকে লাগলো আমার মুখে। এই আমার পায়ে ফাটলটা দেখছেন, ঠিক এই জায়গাটা গিয়ে পড়েছিল শয়তানটার মাথায়। দুজনেই জড়া মরি করে মাটিতে আছড়ে পড়লাম। তারপর আমি উঠে দাঁড়ালাম ঝেড়ে ঝুড়ে। ও আর উঠল না। আমি সোজা নৌকায় গিয়ে উঠলাম। টোঙা নৌকা ছেড়ে দিল। লোকটা প্রায় সংসার তুলে এনেছে সঙ্গে। ওদের সব ঈশ্বরের মূর্তি, ওর সব অস্ত্র শস্ত্র। সেখান থেকে একটা নারকেল দড়ির মাদুর আর ওর একটা বর্ষা চেয়ে নিয়ে আমি নৌকার পাল বেঁধে দিলাম। তারপর 10 দিন স্যার নিজেদেরকে পুরো ভাগ্যের ওপর ছেড়ে দিয়ে রোদ জল খেয়ে বসে রইলাম ওই নৌকোয়। 11 দিনের দিন শেষে একদল মালয় লোক তীর্থ করতে সিঙ্গাপুর থেকে জেদ্দা যাচ্ছিল। ওরা আমাদের দেখতে পেয়ে ওদের জাহাজে তুলে নিল, রাজ্যের লোক ঠাসা জাহাজে। আমি আর টোঙাও ওই দলে ভিড়ে গেলাম। লোকগুলো ভালো, আর সব থেকে ভালো ব্যাপার ওরা তোমায় নিজের মতন থাকতে দেবে, এটা ওটা আজে বাজে প্রশ্ন করে মাথা খাবে না। তারপর কিছুটা বাদ থাক, সব ফলাও করে বলতে গেলে এবারে বেলা দুপুর গড়িয়ে যাবে, আপনাদেরও ভালো লাগবে না। তো মোট কথা এঘাট ওঘাটে ধাক্কা খেয়ে অবশেষে আমরা দুজন ইংল্যান্ডে এসে পড়লাম। মাঝে এই যে এতগুলো দিন চলে গেল, ওই শোলটোর মুখটা কিন্তু আমি একবারের জন্য ভুলিনি স্যার। আমার রাতের ঘুম কেড়ে নিয়েছিল লোকটা। চোখ বুঝলেই ওর ভালো মানুষের মতন মুখটা। তো যাকে শোলটোর বাড়ি খুঁজে পেতে বিশেষ সমস্যা হলো না।
এইবার আমায় জানতে হবে এই জিনিসগুলো আদৌ ওর কাছে আছে না এর মধ্যে সব বেচে বুঝে দিয়েছে। এই খবরটা জোগাড় করার জন্যই ওর বাড়িরই একটা লোকের সঙ্গে বন্ধুত্ব পাতাতে হলো। আমি নাম নেব না ওর, আমার জন্য আরও একটা লোক বিপদে পড়ুক এটা আমি চাই না। তো কথা হচ্ছে, কদিনের মধ্যে আমি জানতে পারলাম শুল্টোর কাছেই এখনো রত্নগুলো আছে, সব আছে। কিন্তু এত জেনে শুনেও তো লোকটার ধারে কাছে পৌঁছতে পারছি না। দুটো প্রাইজ ফাইটার বক্সার পুষেছে বাড়িতে, ওর ছেলেগুলো আছে, ওই বুড়ো চাকরটা আছে। আমরা দুম করে ঢুকে পড়ার মতন কোনো রাস্তাও পাইনি এখনো। আবার শুরু হলো আমার অপেক্ষার পালা। হঠাৎ একদিন একটা খবর পেয়ে বাজ ভেঙে পড়ল মাথায়, শুল্টো নাকি মরতে বসেছে। আর ওইসব পাহারা টাহারা তোয়াক্কা না করে আমি সোজা ঢুকে পড়লাম বাড়িতে। এইভাবে ওই শয়তানটাকে আমি আমার হাতের বাইরে বেরিয়ে যেতে দেব না, কিছুতেই না। ওর ঘরের বাইরে দাঁড়িয়ে চোখ রাখলাম ঘরের জানলাটায়, দেখি ছেলে দুটোকে ডেকে কী সব বলছে শুল্টো। হঠাৎ দেখলাম ওরা তিনজনই ঘুরে তাকালো আমার দিকে। আমায় দেখেই শুল্টো ভীষণ জোরে একবার চিৎকার করে সেই যে চুপ করে গেল, আর নড়ল না। বুঝতে পারলাম ওর ভবলীলা সাঙ্গ হলো। সেদিন রাতে গিয়ে ঢুকলাম ওর ঘরে, কাগজপত্র তন্ন তন্ন করে ঘেঁটে দেখলাম যদি আমাদের জিনিসগুলোর কথা কিছু একটু লিখেও গিয়ে থাকে। কিচ্ছু পেলাম না স্যার। রাগে দুঃখে আমার সারা শরীরে তখন আগুন জ্বলছে। আর কিছু করতে না পেরে একটা কাগজ আমাদের চারজনের নাম লিখলাম, ঠিক সেই চার্টের কাগজে যেমন ছিল। ঘরে তখনও শুল্টো শরীরটা পড়েছিল। একটা পিন দিয়ে সোজা ওর বুকে গেঁথে দিলাম কাগজটা। শরীরের জ্বালা যেন একটু জুড়লো। আমার শিখ বন্ধুদের সঙ্গে যদি আবার কখনো দেখা হয়, ওদের বুক চাপড়ে বলবো, স্যার, যে চারটে মানুষকে বোকা বানিয়েছিল, যাদের ঠকিয়েছিল, তাদের নাম বুকে নিয়ে ওকে কবরে যেতে হয়েছে। তারপর আর কি, মেলায় মেলায় ঘুরে বেড়াতাম আমি আর টোঙা। ও খেলা দেখাতো মেলায়, কাঁচা মাংস খেত কচমাচ করে, আর যুদ্ধের নাচ নেচে দেখাতো। খাওয়া পড়ার খরচটুকু উঠেই যাচ্ছিল। আমি তাও আশা ছাড়লাম না। পন্ডিচেরি লজের ওপর শকুনের দৃষ্টি রেখে বসে রইলাম। খবর পেতাম, তবে কাজের খবর নয়। শুল্টোরা দুই ভাইয়ে মিলে নাকি গোটা বাড়ি খুঁড়ে গুপ্তধন খুঁজছে, এইসব আর কি। অবশেষে যার জন্য এত কিছু, একদিন সেই খবরটাও পাওয়া গেল। ওরা ওদের গুপ্তধন খুঁজে পেয়েছে। ওই বাড়ির ওপরে বার্থলোমিও শুল্টোর ল্যাবরেটরি, তারই ওপরে নাকি ছাদের মধ্যে রাখা আছে আমাদের জিনিসগুলো। আমি ব্যাপারটা কিছু বুঝতে পারলাম না। বাইরে থেকে কয়েকবার উঁকিঝুঁকি মারলাম, তাতে যেন সবারও গুলিয়ে গেল। অর্থাৎ সোজা ঘরে গিয়ে ঢোকা ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা নেই। আবার খোঁজে লাগালাম। ঘরের ওপরে ট্র্যাপডোরের হদিশ, বার্থলোমিও শুল্টোর রাতের খাওয়ার সময়, সব জানা গেল। আমার মন থেকে তখন দুশ্চিন্তাটা কমে যাচ্ছে একটু একটু করে। ওই ট্র্যাপডোর দিয়ে ঘরে ঢোকা যে টোঙার কাছে ছেলে খেলা, সে বেশ আমি জানি। সেদিন রাতে আবার এলাম সেখানে, টোঙাও সাথে এলো। ওর কোমরে একটা বড় দড়ি জড়ানো, দড়িটার এক প্রান্ত ধরা আমার হাতে। টোঙা বেড়ালের মতন একটা শব্দ না করে ছাদে গিয়ে উঠল, সেখান থেকে সোজা ঘরে। কিন্তু মিস্টার শুল্টোর কপালটা খারাপ, বেচারাকে তখনই ঘরে থাকতে হলো। টোঙার মাথায় কি ভূত চাপলো, প্রাণেই মেরে ফেললো লোকটাকে। ভাবলো কি বাহাদুরি করে ফেলেছে। আমি যখন ঘরে ঢুকলাম, হতভাগাটা তখন আনন্দে ধেই ধেই করে নাচছে। আমার মাথায় রক্ত চলে গেল। মুখে যা এলো তাই বলে গালাগাল দিতে দিতে ওই দড়িটা দিয়েই ওকে এলোপাথারি মারতে লাগলাম। ব্যাপারটা কি হচ্ছে সেটাই বেচারা বুঝে উঠতে পারিনি। মাথাটা একটু ঠান্ডা হতে রত্নের বাক্সটা নিচে নামিয়ে দিলাম আমি। তারপর সাইন অফ ফোরের নাম নিয়ে আর একটা নোট লিখলাম, সবাই বুঝুক ও রত্ন যাদের ছিল তারাই এসে নিয়ে গেছে। তারপর আর কি, ওই দড়ি ধরেই নেমে গেলাম নিচে। টোঙা লুকিয়েছিল কোথায় যেন আমার ভয়, আবার নেমে আসতেই দড়িটা গুটিয়ে নিল। তারপর যে রাস্তায় গেছিল ওই রাস্তাতেই ও নেমে এলো। ব্যাস এইটুকুই। আর আমার কিছু বলার নেই, শেষ। না না দাঁড়ান, আর একটা কথা বলেননি। রাস্তায় একটা মাঝিকে স্মিথের লঞ্চটার, মানে ওই অরোরার খুব প্রশংসা করতে শুনেছিলাম। ওর লঞ্চ নাকি ছোটে না, উড়ে। তখনই মনে হয়েছিল ঠিক এইরকমই একটা বাহন দরকার আমার। স্মিথের সঙ্গে দেখা করলাম, বললাম আমাদের জাহাজে তুলে দিতে পারলে ওকে সোনায় মুড়িয়ে দেব। গন্ডগোল কিছু একটা আছে ও আন্দাজ করতে পেরেছিল, তবে বিশদেও কিছুই জানতো না। ব্যাস, আমার গল্প এখানেই শেষ।
যা বললাম অক্ষরে অক্ষরে সত্যি বললাম স্যার। হ্যাঁ, বলে খুব আনন্দ পাইনি সেটা ঠিকই, তবে যে শাস্তি আমার কপালে নাচছে তার কিছুটা যদি কমে আর কি। ওই শয়তান মেজর আমার সঙ্গে কি করেছিল, আমি কেন ওর পেছনে পড়েছিলাম, সবই আপনারা জানেন। ওর ছেলের মৃত্যুর জন্য আমি কোনোভাবেই দায়ী নই, সেটাও জানলেন। এবার আপনারা, ওহ না, আপনাদের আইন যা ভালো বুঝবে। স্মলের কথা যখন শেষ হলো, গোটা ঘর চুপ। পিন পড়লেও যেন শোনা যাবে। বেশ খানিকক্ষণ পর নীরবতা ভাঙল শার্লক হোমস। Remarkable. The sign of 4. না, বহুত দিন মনে থাকবে এই কেসটা, এবং অবশ্যই তোমার এই পুরো জবানবন্দিটাও। যদিও তোমার স্টেটমেন্টের শেষের দিকটা আমি পুরোটাই জানতাম, শুধু তুমি সেদিন দড়িটা নিজে নিয়ে এসেছিলে এটা বাদে। আর একটা হিসেবও আমার মিলছে না। ওই টোঙ্গা বলে লোকটার সবগুলো কাঁটাই তো আমাদের কাছে ছিল। ও আমাদের শ্যুট করার জন্য ওই কাঁটাটা কোথায় পেল? ওর ব্লো পাইপটার মধ্যেই ছিল, ওই একটা কাঁটাই আর ছিল ওর কাছে। ওহো, তাও তো বটে। এই ব্যাপারটা আমার মাথায় আসেনি। মিস্টার হোমস, আপনি আমাদের অপরাধী ধরে দিয়েছেন, তাই নিতান্ত বেআইনি জেনেও আপনার সমস্ত আবদার আমি মেনে নিয়েছি। তবে আর কিন্তু সময় দেওয়া যাবে না। এই লোকটাকে গড়াতে না ঢোকানো অবধি শান্তি হচ্ছে না আমার। আমাদের ক্যাবটা দাঁড়িয়ে আছে তখন থেকে, ইন্সপেক্টর দুজনও ওয়েট করছেন। এবার আসি আমি। ও আর হ্যাঁ, আরও একবার বলে যাচ্ছি, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। ট্রায়ালের সময় দেখা হবে আবার। গুড নাইট। ভেরি গুড নাইট স্যার। গুড নাইট ডক্টর। তার সৌজন্য বিনিময় শেষ হওয়ার আগেই খেঁকিয়ে উঠলেন জোন্স। এই যে, তুমি আগে ঘর থেকে বেরো তো। ওই আন্দামানের লোকটার মতো এবার তোমার কাঠের পা দিয়ে আমারও মাথা ফাটাবে, এই আমি হতে দিচ্ছি না। স্মল একটু হেসে বেরিয়ে গেল ঘর ছেড়ে। পেছন পেছন মিস্টার জোন্স। আমি আর হোমস দুজনেই চুপচাপ বসে ধূমপান করলাম খানিকক্ষণ। তারপর আমি কথা বললাম। অবশেষে নাট্যমঞ্চের জবনিকা পতন। ওফ, যা ম্যাজিক দেখালে হোমস। যাই হোক, খুব সম্ভবত তোমাকে এরকম নিখুঁতভাবে কেস সলভ করতে দেখার সৌভাগ্য এই শেষবারের মতোই আমার হলো। তোমাকে বলা হয়নি, মিস মোস্টন আমাকে আমাকে বিয়ে করতে রাজি হয়েছেন। হোমস ঠোঁটের কোণে হাসলো একটু। ওই দেখো, যা ভয় পেয়েছিলাম। তো ভালো কথা তো, তবে তোমায় কনগ্রাচুলেট তো করতে পারবো না। সরি ফর দ্যাট। আমার একটু খারাপ লাগলো ওর কথাটা শুনে। কেন বলো তো? তোমার কি আমার জন্য মেরিকে পছন্দ হয়নি? ছি, একেবারেই না। বরং আমি স্বীকার করছি, ওর মতো মেয়ে আমি আমার জীবনে খুব কমই দেখেছি। এই কদিন তো দেখলাম আমাদের এই কেসটায় উনি ওর লেভেল বেস্ট দিয়ে সাহায্য করে গেছেন। তার উপর কতখানি বুদ্ধিমতী উনি ভাবো। ওর বাবার অত কাগজপত্রের মধ্যে থেকে ঠিক আগ্রা ট্রেজারের কাগজটাই কিন্তু বেছে সরিয়ে রেখেছিলেন। তবে এই যে প্রেম, ভালোবাসা, সবই তো আবেগের দাস ওয়াটসন। যে যুক্তি দিয়ে আমি সত্যিটা খুঁজে বার করার চেষ্টা করি, ঠিক তার উল্টো দিকে দাঁড়িয়ে থাকে আমার ইমোশন। আর তাকে তো আমি বিন্দু মাত্র প্রশ্রয় দিতে পারি না ভাই। আমি নিজে তো অন্তত কখনো তোমাদের মতো বিয়ে টিয়ে করে বসছি না। আমার কাছে আমার যুক্তি বুদ্ধি অনেক বেশি প্রিয়। বুঝলাম। আশা করি আমি বিয়ে করেও যুক্তিবুদ্ধি হারিয়ে ফেলবো না। কিন্তু সেসব বাদ দাও এখন। তোমার কিন্তু বড্ড ক্লান্ত লাগছে হোমস। আমি সত্যি বড্ড ক্লান্ত ভায়া। এবার সপ্তাহখানেক অন্তত ছেঁড়া ন্যাকড়ার মতো বিছানায় পড়ে রইলাম আমি। এই এক আজব লোক বটে। সাধারণ মানুষ যখন ক্লান্ত হয়ে যায় এর এনার্জি দেখো, আর আজ যখন সব ক্লান্তির কারণ শেষ তখন নাকি এনার ক্লান্ত লাগছে। ঠিক বলেছ। গেটে বলেছেন মনে আছে, Shed das die Natur nun einen Mensch auch der Stoff.
Den zum würdigen Mann war und zum Sklemmen der Stoff. এই কোটটা আমার সঙ্গে বড্ড ভালো মানায়। আমার মধ্যেও একই সঙ্গে একজন প্রথম সারির নিষ্কর্মা এবং একটা প্রচন্ড দামাল ছটফটে মানুষ বাস করে, বুঝলে? যাই হোক, নরউড কেসের ব্যাপারে আরেকটা ছোট্ট ডিটেইল তোমাকে দিই। পন্ডিচেরি লজ থেকে স্মল নিজের জন্য যে সহকারীটিকে বেছে নিয়েছিল সে সত্যি ও বাড়ির বাটলার লাল রাও। আমি ওই ব্যাপারে ভুল ছিলাম না, রাদার মিস্টার জোনসও ছিলেন না। অন্তত এই একটা লোককে উনি ঠিকঠাকই জালে তুলেছিলেন। সে সবই তো বুঝলাম, কিন্তু হিসেবটা বড্ড গোলমেলে হয়ে গেল যে। তুমি খেটে মরলে পুরো সময়টা, মাঝখান থেকে ওই জোনসের কপালে জুটল ক্রেডিট, আর আমার কপালে মেরির মতো স্ত্রী। নিজের জন্য কি রাখলে হোমস? আমার জন্য আমার জন্য এই কোকেনের বোতলটা রইল। লম্বা হাতটা বাড়িয়ে বোতলটা তুলে নিল শার্লক হোমস। শেষ হল স্যার আর্থার কোনান ডয়েল রচিত শার্লক উপন্যাস দ্য সাইন অফ ফোরের অন্তিম পর্ব। শার্লক হোমসের ভূমিকায় ছিলেন শীর্ষেন্দু ভৌমিক, গল্প পাঠে ডক্টর ওয়াটসন এবং খিদমতগারের চরিত্রে আমি অর্ণব, জোনাথন স্মলের চরিত্রে শুভম, মেরি মস্টানের চরিত্রে অস্মিতা, থেডিয়াস শোল্টোর চরিত্রে অর্ঘদীপ, ম্যাকমার্ডো, অ্যাথেনলি জোন্স ও ক্যাপ্টেন মস্টানের চরিত্রে সৌভিক, উইলিয়ামস ও আবদুল্লার চরিত্রে ইভান, মেজর শোল্টো ও মিস্টার শেরম্যানের চরিত্রে মানব, মিসেস বার্নস্টোন ও মিসেস হাডসনের চরিত্রে অর্পিতা, মিসেস স্মিথ ও জ্যাকের চরিত্রে দেবস্মিতা, মিসেস ফরেস্টারের চরিত্রে উষসী, উইগিন্স এবং ইন্সপেক্টরের চরিত্রে সায়ন্তন, আকমাতের চরিত্রে অনিকেত এবং প্রচ্ছদ অঙ্কনে অভিব্রত। আমরা আমাদের এই সুবৃহৎ উদ্যোগে আমাদের পাশে পেয়েছি ওয়েল অফ টেলস চ্যানেল থেকে শীর্ষেন্দু ভৌমিককে, বংশর থেকে শুভম চৌধুরীকে, হরস্কোপ থেকে ইভানকে, মরিচিকা থেকে দেবস্মিতাকে এবং বঙ্গ পরিচয় থেকে অনিকেতকে। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমাদের এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। ওদের প্রত্যেকের চ্যানেলের লিংক আমাদের শ্রোতা বন্ধুরা পেয়ে যাবেন আমাদের ডেসক্রিপশন বক্সে। এখনো পরিচয় না থাকলে ঘুরে আসতে ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আমাদের তরফ থেকে আন্তরিক কৃতজ্ঞতা রইল আপনাদের জন্যও, এতখানি সময় ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য। পরের সপ্তাহ থেকে আবার আগের মতো প্রতি রবিবার আপনাদের মোবাইল ও কম্পিউটারে ঘুরতে আসবে স্ক্যাটার থটস আরও বহু সুলেখকের গল্প নিয়ে। দেখা হচ্ছে খুব শিগগিরই। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।